তো তিনি যেটা করলেন সেই প্রবলেম থেকে বেঁচে থাকার তাগিদেই, বেঁচে থাকার কারণেই, বেঁচে থাকার জন্যই সেখান থেকে বেরিয়ে আসবেন বলে সোশ্যাল নেটওয়ার্কে বেশি সময় দিলেন। আরো একটা মেয়ের সাথে পরিচয় হলো, যার নাম ছিল এবং মানে এবং এটা এটা হচ্ছে জাস্ট মানে একদম 9th ডিসেম্বর, খুব অল্প দিনের মধ্যেই। এবং তার বার্থডে ছিল এবং বার্থডে দিনে তাকে জিজ্ঞেস করলো যে মানে তাদের মধ্যে তো অদ্ভুত মিল ছিল, সেটাকে বলি যে তাদের মোটামুটি তার সাথে তার গার্লফ্রেন্ডের হাইট এক, কথা বলার ধরন এক, খাবারের পছন্দ এক, কালার তারা সেম পছন্দ করে। এবং এবং যখন তাকে বলল যে আমি তোমার সাথে এঙ্গেজ হতে চাই, সঙ্গে সঙ্গে সে মেয়েটা মানে মানে সে এগ্রিড। এবং সেটা হচ্ছে বাস তাদের পরিচয়ের মাত্র 5ম দিনে, অর্থাৎ 5 দিনের মাথায় মেয়েটিকে সে প্রপোজ করলো এবং মেয়েটা সেটা এগ্রি করলো, প্রপোজালটা নিল, অ্যাকসেপ্ট করলো। তাতে এঙ্গেজমেন্ট মানে হলো, মানে কেউ কাউকে পারফেক্টলি জানে না, তারপরে এঙ্গেজমেন্টটা হয়ে গেল এবং মানে সবকিছু খুব প্রপারলি হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার হ্যাপি লাইফ লিড করছেন যেই দিন থেকে তারা এঙ্গেজ হয়েছিলেন, সেদিন থেকেই। এবং তার সেই এক্স গার্লফ্রেন্ডকে তিনি এখনো স্বপ্নে দেখেন এবং মোস্ট অফ দ্য টাইম সে হাসে, স্বপ্নে এসে হাসে। লাইফ পুরো ঘটনাটা আপনি জাস্ট একবার নিজের মনের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আরো একবার ভেবে দেখুন। মানে আপনি যদি চিন্তা করেন যে ইটস অ্যামেজিং, না? তো এটাকে আপনি লাভ স্টোরি বলবেন নাকি এটাকে আপনি কোনো ভয়ের স্টোরি বলবেন, ইটস আপ টু ইউ। এটা পড়লে একইভাবে মনটাও যেমন খারাপ হয়, সেরকম ভাবে এখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেই গ্রেভিয়ার্ডের কথা যদি চিন্তা করি, সেই বৃদ্ধা মহিলার কথা যদি চিন্তা করি, সেই বৃদ্ধ লোকটির কথা যদি চিন্তা করি যে কবর খোঁড়ে, যে সেই বৃদ্ধা মহিলার কথা যদি চিন্তা করি যে হচ্ছে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তোমার গার্লফ্রেন্ড ওইখানে খুব ভালো থাকবে, সত্যিই যার কয়েকদিন পরে তার গার্লফ্রেন্ডকে মানে মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং সেই একইভাবে শুধু যদি আবার গার্লফ্রেন্ডের কথা যদি চিন্তা করি, যে বলেছিল যে গিভ মি 2 উইকস আই উইল কাম ব্যাক, সেটা যদি চিন্তা করি, কি ঘটনা। ফার্স্ট পার্টটা যদি চিন্তা করি যে এই ঘটনাটা খুব অদ্ভুত রকমের লেগেছে, আমি জানি না। এবং আমি এটা রোমিও মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি আসলেও এই ঘটনাটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, বাট আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদেরকে SMS এর মাধ্যমে, আমাদের ফেসবুকে লিখতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন, যেটা খুশি। বাট এই ঘটনা নিয়ে যদি আপনাদের কোনো এক্সপ্লেনেশন থাকে, আপনারা যদি কোনো ধরনের কোনো কিছু বলতে চান, চলে যাব আমাদের অতিথির কাছে। তবে তার আগে আমরা একটু কয়েকটা SMS পড়ে নেই, দেখি SMS এ যারা শুনছেন তারা কি বলছেন। সাইফুল আমাকে SMS করছেন এবং তিনি বলছেন হলি ক্রিসেন্ট স্কুল থেকে যে আজ এনজয় করছেন তারা। আমাদেরকে দেখতে পাচ্ছি মনোয়ার SMS করেছেন কাফরুল থেকে। রাসেল ভাই আজকে, আচ্ছা সব পড়তে পারলাম, চলে গেল। জিলান হাসনাত নাটোর থেকে লিখছেন শুনছি। FH আবরার আমাদের লিখেছেন যে মেলটা জোস ছিল। জয় শ্যামলী থেকে লিখছেন যে তারা সবাই একসঙ্গে আছেন, শাওন, নাহিদ, সাকিব, সম্রাট, সব ফ্রেন্ডরা মিলে তারা ছাদে বসে শুনছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ ফ্রেন্ড শুনছেন। ওয়েলকাম টু ঘোস্ট ওয়ার্ল্ড। আচ্ছা, আমাদেরকে লিখেছেন হাসনাত খান সিলেট থেকে, আই লাভ বুথ এফএম। আমাদেরকে ফাহিম লিখেছেন রামপুরা থেকে যে 3 উইকস পর তার 3 উইকস পর হাত ভাঙা নিয়েই তিনি শুয়ে শুয়ে শুনছেন। ও, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। মৃদুল রহমান আমাদের কুষ্টিয়া থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আমার কাছে অনেক ঘটনা আছে, খুব তাড়াতাড়ি ইমেইল করবো প্লিজ। আমরা
ওয়েট করব আপনার জন্য। সাগর আমাদের বরগুনা থেকে এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে। কিবরিয়া নাইম আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এবং ছাদে তিনি শুনছেন একা একা। আজকে যে প্রচন্ড গরম, ছাদে যাওয়াটাই খুব স্বাভাবিক, এবং আজকে মানে অন্য রকমের গরম। কিন্তু জয় খুলনা থেকে এসএমএস করেছেন, খুব ভালো লাগছে। ফাইজুল আমাদের এসএমএস করেছেন, ভাইয়া খুব ভয় লাগছে, কেন কোনোদিনও ভয় লাগে না কিন্তু আজ লাগছে। ফাহিম আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। ফেরুজ, এছাড়া আমাদেরকে আলিন্দো এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরি ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমাদেরকে দেখতে পাচ্ছি সিজান এসএমএস করেছেন, জ্বর নিয়ে তিনি শুনছেন আমাদেরকে। দোয়া করি আল্লাহর কাছে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। সেলিম তাজ আমাদেরকে এসএমএস করেছেন। তানজিল সিলেট থেকে আমাদেরকে এসএমএস করেছেন। প্রদীপ আমাদের এসএমএস করেছেন। জোস হচ্ছে লিখেছেন, আমার স্টোরি আছে আপনাকে পাঠাবো, আমি ওয়েট করবো, উইল বি ওয়েটিং ফর দ্যাট। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মাহির এসএমএস করেছেন চিটাগং থেকে, ফার্স্ট স্টোরি তার কাছে মনে হচ্ছে একটু বানানো টাইপের। এটা মনে হতেই পারে, যে কোনো স্টোরি আপনি বানানো বলতে পারেন, ডেফিনেটলি বলতে পারেন, সো রাইট। আমাদেরকে রায়হান এসএমএস করেছেন আমাদেরকে। রাকিব এসএমএস করেছেন আমাদেরকে। অভিজিৎ ভট্টাচার্য এসএমএস করেছেন আমাদেরকে। শেখ হিসাম ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। সুমন রাজশাহী থেকে এসএমএস করেছেন আমাদেরকে। শরীফুল ইসলাম শরীফ কাপাসিয়া থেকে আমাদেরকে। আঞ্জিবা আখতার এসএমএস করেছেন বাড্ডা থেকে আমাদেরকে। এসএমএস করেছেন বাহার, এবং অনেকেই আমাদেরকে বলছেন যে আসলে উনি ইংরেজিতে লিখেছেন। আমি আপনাদেরকে বলতে পারি, অনেকেই হয়তো মাইন্ড করতে পারেন, ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা আছে এবং ভালোবাসা থাকবেই, ভালোবাসি আমরা বাংলা ভাষাকে, কিন্তু কোনো ভাষাকে আমরা আবার হেইটও করব না, রাইট? আমরা কিন্তু মানে ভাষাটাকে মর্যাদা দিয়েছি, তাই না? সো আমরা কোনো ভাষাটাকে সেজন্য মানে কি বলবো, যে যিনি যে ভাষায় কমফোর্টেবল তিনি সে ভাষায় বলতে পারেন, আমার কাছে তাই মনে হয়। তার ভাষাকে আমাদের সম্মান জানানোই উচিত। আমরা চিন্তা করে দেখুন যে উনি আমাদের সাথে এত চমৎকার একটা ঘটনা শেয়ার করেছেন, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, রাইট? চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। জি জি জি। বেসিক্যালি আমার ঘটনা শুরুর আগে আমি একটু I'd like to thanks to my younger brother and sister, like Omar and Bushra. ওদের ইন্সপিরেশনই আসলে আমার আজকে এই প্রোগ্রামে আসার। ঘটনায় চলে যাই প্লিজ। তো বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল 1988-এ। আমরা তখন গ্রামে থাকতাম। জি। তো আমি তখন I was very young, like I was only 6 to 7 month only, 6 থেকে 7 মাস আমার বয়স ছিল। তো আমি একটু আমাদের বাড়ির ঘটনাটা বলি। আমাদের বাড়িটা হচ্ছে ভোলা শহরে আর কি। তো এটা ছিল, এটা was a 2-story like tin shed building। আচ্ছা। তো এখানে 4টা বাড়ি ছিল, আমাদের বাড়িটা ছিল মানে মিড পয়েন্ট আর কি। আচ্ছা। তো কোনো এক রাত্রে বেলা মানে খুব বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল। তো মোটামুটি মাঝ রাতে লাইক অ্যারাউন্ড 3 to 4 আমার ঘুম থেকে আমার ঘুম ভেঙে যায়। তো আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করি। তো আমার কান্নাকাটি শুনে আমার বাবা ঘুম থেকে আলটিমেটলি উনি উঠে যান। উনি উঠে গিয়ে আমাকে আসলে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন, মানে পিঠে হাত দিয়ে, মানে যেভাবে সম্ভব হচ্ছিল। তো মোটামুটি উনি চেষ্টা করতে করতে আমি মোটামুটি ঘুমের পর্যায়ে চলে গিয়েছিলাম হয়তো। তো উনি তখন হঠাৎ করে জানালা দিয়ে হঠাৎ করে হি ওয়াজ নোটিসিং লাইক আমাদের জানালা থেকে ঠিক মানে মেইন রোডে আসার যে মানে লোকেশনটা দেখা যায়। উনি হঠাৎ করে দেখলেন যে মানে বৈঠকখানা থেকে কিছু লোকজন লাইক ঢাকঢোল পিটিয়ে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। দে ওয়ার লাইক মানে তারা একটু কাইন্ড অফ মানে একটু ওল্ডিশ যেটাকে বলি আমরা, যে জমিদার বা ব্রিটিশ টাইপ যে প্রথাটা ছিল, যে ধুতি পরিহিত, মাথায় উপরে সিঁদুর, পাগড়ি, এই ধরনের তাদের একটা অ্যাপ্রোচ ছিল, সাথে ঢাকঢোল ছিল। তো মোটামুটি ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে তারা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। আচ্ছা। তো মাই ফাদার ওয়াজ ভেরি রিয়েলিস্টিক পারসন, লাইক হি ডিডন্ট বিলিভ এট দ্যাট কাইন্ড অফ প্যারানর্মাল অ্যাক্টিভিটি, বিশ্বাস করতেন না। তো উনি তো মানে খুব ক্লোজলি নোটিস করার জন্য, কারণ চিন্তা করছেন আসলে এটা কি তার হ্যালুসিনেশন নাকি আসলে রিয়েলিস্টিক দেখছেন। তো উনি দরজাটা মানে বারান্দার দরজাটা খুলে চেক করার জন্য উনি এগিয়ে গেলেন, যে উনি দেখতে চাচ্ছিলেন যে আসলে কি হচ্ছে। তো আমাদের জাস্ট বাড়িতে মানে আমাদের ঘরটার কাছাকাছি আসার আগে একটা আসলে লিচু গাছ পড়েছিল। তো লিচু গাছের কাছাকাছি আসার পরে আব্বু গেটটা খুলে দেখছেন যে ওই লোকজনগুলি হঠাৎ করে তখন ফজরের আজান দেওয়া শুরু হয় আর কি, রাইট? তো তখন তারা হঠাৎ করে those people are being invisible,
দ্যাট ওয়াজ ইনভিজিবল হয়ে যায়, এক্স্যাক্টলি ইনস্ট্যান্ট তার ইনভিজিবল হয়ে যায়। তো আব্বু জিনিসটা অনেকভাবে নোটিস করার পরে বুঝতে পারলেন যে আসলে দ্যাট ওয়াজ সামথিং ওয়াজ গোয়িং রং ওভার দেয়ার। তো যাই হোক, এটা ছিল বেসিক ঘটনা, এবং এর প্রেক্ষিতে আরো কিছু ঘটনা আসলে ঘটে যায় আমাদের বাড়িতে। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের পাশের যে রিলেটিভ যারা আমার থাকতেন, যারা আমার চাচা বা আমার ফুপিরা, যারা দেখতেন যে হয়তো বা রাত্রেবেলা কোনো সময় যে অনেকগুলি মানে কি বলে এটাকে, অনেকগুলি ঘোড়া আসছে, মানে মেইন রোড থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে 4-5টা ঘোড়া একসাথে ঢুকছে। অনেক সময় দেখছে শিয়াল আসতেছে। মানে বেসিক্যালি দোজ অ্যানিমালস আর নট রিয়েলিস্টিক। মানে একটা স্বাভাবিক মানুষকে বা স্বাভাবিক একটা অ্যানিমেলকে আমরা দেখি যে কোনো ফিল করতে পারি, এটা বোঝাই যে এটা স্বাভাবিক না, অনেক বড় সাইজের বা অনেক ডিফারেন্ট একটা অ্যাপ্রোচের, ডিফারেন্ট একটা স্ট্রাকচারের এরকম। এবং খুব রিসেন্ট, এটা তাও অ্যারাউন্ড 12 to 13 years ব্যাক, মানে 2003-তে আমার দাদি মারা যান। তো আমরা গ্রামের বাড়িতে দাদির দাফন করার জন্য আমরা চলে যাই। মানে তারপর ওই দিন দাদিকে দাফন করার পর ঠিক ইন দ্যাট নাইট, তো আমার আম্মু মানে আমার চাচার ঘরে উনি আমার ছোট ভাই বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন। মানে যেটা হচ্ছে যে আমাদের সেই টিনশেড বাড়ির পাশের ঘরটা ছিল, সেটা হচ্ছে ওল্ড বিল্ডিং। তো উনি হঠাৎ করে আম্মু নোটিস করলেন যে আর 2-2:30 এরকম একটা টাইম হবে। উনি দেখলেন যে জানলাটা মানে শিক ধরে আমার দাদি শিকগুলি ধরে আছেন এবং আমার আম্মুর দিকে তাকিয়ে হাসছিলেন। অ্যান্ড মাই গ্র্যান্ডমা ওয়াজ ওয়ারিং দ্য সেম ড্রেস। যখন তিনি মারা যান, একই সেম ড্রেসটা পরা, যেটা আসলে আনএক্সপেক্টেড। কারণ আমরা যেটা চিন্তা করি যে হয়তো উনি সাদা শাড়ি পরে থাকবেন, বাট যেটা দ্যাট ওয়াজ এ কালারফুল শাড়িজ অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওটা উনি দেখার পরে শি ওয়াজ ভেরি নার্ভাস, শি ওয়াজ ভেরি খুব ভয় পেয়ে যান, অ্যান্ড খুব জোরে খুব শাউট করার চেষ্টা করেন। এবং তার শাউটিং শুনে আমরাও চলে যাই, আমার বাড়িতে মানে ওই ঘরে চলে যাই, আমি, আমার আব্বু, আমার চাচারা, কি হয়েছে ব্যাপারটা। তখন উনি বললেন যে আমি তো আমার দাদিকে উনি দেখেছেন। তো ফার্স্টে মানে সবাই চিন্তা করলো যে হয়তো আমার দাদি মারা গেছেন, এটা হয়তো উনি একটা ইমাজিনেশন করছেন। মানে জিনিসটা আসলে মানে একটা ফিলিংস হলে যেটা হয়, যে একটা মানুষ হঠাৎ করে চলে গেলে যে আনএক্সপেক্টেড ডেথ হলে যেটা হয়, উনি হয়তো এটা ফিল করার জন্য হয়তো সে মানে একটা কল্পনার দৃষ্টিতে হয়তো দেখেছেন, হ্যালুসিনেশন হয়েছে। বাট এই জিনিসটা ওইভাবে আসলে মানে কাইন্ড অফ আমার চাচারা বা আমার রিলেটিভরা উড়িয়ে দেয়। বাট তার কিছুদিন পরে আমরা ঢাকা ব্যাক করি, এবং তারপরে আরো কিছু আনএক্সপেক্টেড ঘটনা আসলে ওই পার্সপেক্টিভে ঘটতে থাকে। যেটা হয় যে আমার ওই ঘরেই আমার কাজিনের এক ছোট একটা মেয়ে, শি ওয়াজ লাইক অ্যারাউন্ড 5 to 6 years old ইন দ্যাট টাইম। সে অনেক সময় দেখে যে ওই মানে রাত্রেবেলা খুব একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মানে রাত জেগে থাকে আসলে, কিছু প্যারানর্মাল কিছু থিং মানে দেখতে পায় বা ফিল করতে থাকে। রাতের বেলা সে খুব হাসে, সে রাতে ঘুমায় না। তো আমার কাজিনও বুঝতে পারেনি যে ওর কি হয়েছে, কেন কিরকম প্রবলেমটা কি এক্স্যাক্টলি। তারপর 3-4 দিন পরে কাজিন জিজ্ঞাসা করলো, কেন কি হয়েছে তোর, তুই কেন এরকম করছিস? তখন আমার ওই বোনের মেয়ে বললো যে আসলে বেসিক্যালি আমি তো নানিকে দেখেছি, মানে হুইচ ইজ শি ওয়াজ টকিং অ্যাবাউট, ইটস নট নানি, তার বড় মা হয় আর কি, মানে আমার দাদি আর কি। আপনার দাদি কথাই বলছে? হ্যাঁ, সে বললো যে আমি তো বড় মাকে দেখেছি, বড় মা উইন্ডোর শিক ধরে দাঁড়িয়েছিল আর আমার কাছে আসতে চায়, আমার সাথে কথা বলতে চায়, and she was very happy to see her. মানে সে তো নর্মালি আসলে একটা বাচ্চা মেয়ে যেভাবে নিতে পারে, অথবা আমরা ম্যাথিউড লোকজন ওইভাবে নিতে পারবো না। তো তখন তো আমার কাজিন অনেক ভয় পেয়ে যায়, সে সাথে সাথে আমার আঙ্কেল মানে আমার চাচাকে শেয়ার করে, অন্যান্য রিলেটিভদেরকে শেয়ার করে। তখন তারা বুঝতে পারলো ডেফিনেটলি এখানে আসলেই কিছু জিনিস আছে যেটা তারা ফ্রিকুয়েন্টলি দেখছে। তখন তারপরে যেটা হয় যে আমার চাচা, আমার রিলেটিভরা তারা বাড়ি বহন করানোর একটা প্রসেস করে, ওখানে বাড়ি বন্ধ করা, তারা পাশে এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে আমাদের 4টা বাড়ি কলেমা দিয়ে মানে বন্ধ করে স্টপ করে দেওয়া হয়। তারপর থেকে মোটামুটি সমস্যা হয়নি। আর এখন তো মোটামুটি লোকজন খুব মানে ক্রাউডেড একটা প্লেস হয়ে গেছে, এখন মোটামুটি ইনশাল্লাহ প্রবলেম আমরা ফেস করছি না আর কি, দেখছি না। ওকে, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে ফেসবুকে লিখছেন এখানে, এবং ফেসবুকে আমাদের এর সাথে আছেন এই মুহূর্তে
মুহূর্তে সাদিক, এবং তিনি কুড়ালগাছি থেকে শুনছেন আমাদের সাথে। এসপি সঞ্জয় এসপি আমাদের লিখেছেন নাইস স্টোরি। রিদওয়ান শাওন আমাদের লিখেছেন অনেক বেশি ভালো লাগছে ভূত এফএম, রাজশাহীতে করলে কেমন হয় ভূত এফএম। আমার মনে হয় যে আপনি মিস করেছেন, বাট আমরা কিন্তু এই বছরের শুরুর দিনটাই, একদম শুরুর দিনটা 1st জানুয়ারি উই ওয়ার ইন রাজশাহী, এবং আমরা ওই দিন রাতের বেলা ওখান থেকে লাইভ করি এবং আমাদের সাথে রাজশাহীর লোকজনই ঘটনা শেয়ার করেন। আমার মনে হয় সামহাও আপনি এটা মিস করেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নীল ক্যানভাস খুলনা থেকে SMS করেছেন এবং তিনি শুনছেন আমাদেরকে, তাই লিখেছেন। এছাড়াও নাজমুল খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মইনুল ইসলাম অর্ক, এবং তিনি বলছেন যে ভয় পাই নাই কখনো। সাবাস, আপনাকে তো বাহবা দেওয়া উচিত, আপনি ভয় পান নাই কখনো। দাঁড়ান, আপনি দুঃসাহসিক কোন একটা কিছু শুরু করুন। আমাদেরকে MD সাদিক SMS করেছেন এবং এছাড়া আমাদেরকে শাকিল SMS করেছেন। ঝুমুর রয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুবেল, MD রুবেল। এছাড়া আমাদের সাথে আছেন ফেসবুকেই লিখছেন স্পন্দন রাজকুমার, MD রিপন, SP সঞ্জয়, অনেকগুলো SMS করেছেন ইনফ্যাক্ট। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি বারবারই একটা কথা লিখেছেন যে নাইস স্টোরি। জাকির হোসেন তুহিন আমাদের লিখেছেন লাভ ইউ ভূত এফএম এন্ড উই লাভ ইউ টু। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই এখানে পার্টিসিপেট করেছেন। অ্যান্ড আমি আরো দেখতে পাচ্ছি যে আমাদের যে ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজেও আপনারা অনেকে লিখছেন এখানে, এবং অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। MD আল আমিন খান তাদের মধ্যে একজন, হান্টার নাহিদ তাদের মধ্যে একজন, আমাদের মধ্যে আছেন এই মুহূর্তে রাহিয়া রিধি। এছাড়া এবং তিনি বলছেন অনেক ভয়ঙ্কর গল্প। আমি নতুন ফ্রেন্ড, অনেক ভয়ঙ্কর গল্প নতুন তিনি জয়েন করেছেন আমাদের সাথে। এছাড়া রয়েছেন মজিদুল হক সানি, এবং তিনি বলছেন খুব ভয় পাচ্ছি। স্যারি শেখ আমাদের সাথে আছেন। LV আমাদের RB আমাদের সাথে আছেন। জাস্ট অসম লিখেছেন। এছাড়াও MD আজমাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। এখনো দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এই মুহূর্তে আছেন জলি আরিফ, ফ্রিডম বয় মাসুদ, পলাশ মন্ডল, SH আবরার, MD ফয়সাল, রাহাত। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে রানা SK, হারুনুর রশিদ, অভি। এছাড়াও আছেন আশিক আহমেদ, পলাশ মন্ডল, সোহান সিধু সহ আরো অনেকে আমার সাথে SMS করছেন, যারা তাদের SMS নিয়ে ফিরে আসবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবে, এবং বিরতির মাঝখানে আপনি কি করবেন, আপনি SMS পাঠাতে পারেন। আপনি আমাদের SMS পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর একটা ছোট্ট কাজ করতে পারেন, মেসেজটা হয় একটু পরেই পাঠান, ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ থেকে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। এই লাস্টে যে অ্যাড্রেসটা বললাম, এই পেজে গিয়ে আপনি কি দেখবেন? আপনি দেখবেন আজকের যে গেস্টরা আছে তাদের একটা ছবি রয়েছে, এবং সেই ছবির পরেই আরো একটা ছবি রয়েছে, এবং সেই ছবি নিয়ে যে ঘটনা, সেই ঘটনাটি শোনাবো ব্রেকের পরে। সো আপনারা একবার ভিজিট করে আসতে পারেন পেজটা, দেখতে পারেন সেই ছবিটা, এবং তারপরে ফিরে আসতে পারেন। একসাথে শুরু করবো আমার ঘটনা। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড tonight comes alive with me. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার ভূত এফএমে আমন্ত্রণ। আমরা দেখতে পাচ্ছি পড়শি আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি নাম লেখেননি, সুতরাং SMS পড়বো না স্যার, একদম পরে লিখেছেন আমি কাউসার, নামটা আগে লিখবেন। ইমু আমাদের সাথে আছেন, এবং তিনি আমাদের বলছেন যে আপনাদের লাইভ দেখবো কিভাবে। লাইভ দেখার দরকার নাই, আমাদের লাইভ দেখে কি করবেন বলেন, আমাদের ঘটনাগুলো শুনুন, সেটা আসলে ইম্পর্টেন্ট এবং সেটাই সবচেয়ে মজার। অনামিকা আমাদের ফরিদপুর থেকে SMS করেছেন এবং স্টোরিগুলো ভালো হচ্ছে লিখেছেন। আমাদেরকে আনমুন কুমকুম SMS করেছেন, এবং তার 3 বোন মিলে শুনছেন। ইতি আজিমপুর থেকে আমাদের SMS করেছেন, এবং প্রত্যেক এপিসোড তারা শোনেন, তাই লিখেছেন। আমাদেরকে সাজিদ মিরপুর 13 থেকে লিখেছেন। মিরপুর 13 নম্বর আছে নাকি?
ওকে, সেকেন্ড স্টোরি ভয়ঙ্কর ছিল। আমাদেরকে দেখতে পাচ্ছি FH ডালিম আমাদের হাজারীবাগ থেকে লিখেছেন। বনি আমাদের লিখেছেন মোরলগঞ্জ থেকে, দারুণ লাগছে। আমাদেরকে কমল বড়ুয়া চট্টগ্রাম থেকে লিখেছেন আজকে তার কাছে ভয় লাগছে না। আমাদেরকে হিমেল চৌধুরী লিখেছেন গাজীপুর থেকে যে ভূত FM শুনছেন তিনি, এবং তার ওয়াইফের সাথে এবং তার ছেলেকে নিয়ে, এবং তিনি বলছেন এনজয়িং আ লট, এবং তিনি লিখেছেন তারপরে কি এটা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আদর SMS করছেন ওবায়দুর শিপলু ফ্রম মেহেরপুর, ফুর্তি অ্যাপটা জোস, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে সুন্দর না? অনেক, দেখতেও কিন্তু অনেক সুন্দর। আমাদেরকে MD মিজানুর রহমান লিখেছেন ফ্রম রাজশাহী, হ্যালো ভাইয়া, আজকে রুমে একাই আছি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন বিজয়, ভয় লাগছে বলে সবাইকে একসাথে নিয়ে লাইট অন করে শুনছেন। অলিন্দ ময়মনসিং থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফারুক, এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আনজিম হোসাইন। আচ্ছা, এই যে আপনারাও আমাদের সাথে আছেন। আমি মনে করছি, আমার মনে হয় যে এই এসএইচ আপনার ফেসবুকে আমাদেরকে লিখছেন। এছাড়াও হিমেল আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন রাজ্য এবং তার ওয়াইফ টিপ। বাহ, চমৎকার, দুজনের নামই খুব চমৎকার, এবং তারা রেগুলার লিসনার অফ ভূত FM। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি আমাদের রেগুলার আপনাকে পেয়ে যাবো, আপনাদের দুজনকেই পাবো। ইনফ্যাক্ট আমি অথই, আমার আম্মু ও ভাইয়া সবাই শুনছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। অনামিকা ফরিদপুর থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমি চলে যাবো এখন আমাদের নেক্সট স্টোরিতে। এই স্টোরিটার অলরেডি আপনারা জানেন কি নিয়ে, যারা ফেসবুকে গিয়ে দেখেছেন ছবিটা তারা অবভিয়াসলি জানেন, তারা অফকোর্স জানেন যে কি নিয়ে আমরা ঘটনাটা বলবো। বাট যারা দেখেননি তাদেরকে বলি, আপনারা আরুন নীল চেনেন কিনা আমি জানি না, মানে যে কেউ চিনবেন, আসলে চেনারই কথা। এটা যিনি যেটা নিয়ে ঘটনা বলছে, এটা ছোট্ট স্ক্রুর মতো, একদম ছোট্ট, এবং সেটা নিয়েই ঘটনা, এবং সেই ঘটনাটাই এখন যেভাবে লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি খুব ছোট একটা স্টোরি শেয়ার করার জন্য আজকে ইমেইল করেছি। এটাকে স্টোরি না বলে এক ধরনের কনফিউশনও বলা যায়। জানি না এটা পড়ে শোনানো হবে নাকি, তবুও আমার একটি ছোট্ট প্রবলেম শেয়ার করতে যাচ্ছি। সোজা ঘটনায় চলে যাই। প্রায় এক বছর আগে থেকে আমার এই স্টোরি শুরু হয়। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বালিশের নিচে দেখি একটি আয়রন নেল। আমি ছবিটা আপনাদেরকে পাঠিয়েছি, ঠিক সেই রকম একটি আয়রন নেল। ওইটা আমি ফেলে দিলাম, কিন্তু চিন্তা করলাম যে এই যে বেডে আয়রন নেল, এটা কিভাবে আসলো? বেড তো প্রতিদিনই আমিই গুছাই। কয়েক মাস পর বালিশের নিচ থেকে আরেকটা আয়রন নেল পাই। কিছুই বুঝলাম না। আশেপাশে সবকিছু চেক করলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এবং কোনো কিছুর মধ্যেই ওই রকম আয়রন নেল লাগানো ছিল না। সো এটা আসলো কোত্থেকে? বেশ কিছুদিন পর আমি ঘুম থেকে ওঠার পর যে জায়গায় শুয়েছিলাম ওখানে, মানে আমার শরীরের নিচে দেখলাম আরো দুটো আয়রন নেল, এবং এই আয়রন নেলস গুলো অনেক রাস্টি ছিল, অর্থাৎ জং ধরা এরকম টাইপের ছিল, অনেক পুরনো দেখতে, এবং একেবারেই ছোট। আমি এটা আম্মুকে দেখাই, কিন্তু আম্মু এটাকে অ্যাভয়েড করতে বলেন, এবং বললেন যে হয়তো বা কোনো কিছু থেকে পড়ে গেছে, এরকমই হবে। নেক্সট আয়রন নেলটা আমি পেলাম আমার জুয়েলারি বক্সে, এবং এভাবেই আমার রুমের কিছু জায়গায় আমি এগুলো পেতে থাকি। আম্মুকে ব্যাপারটা সিরিয়াসলি বলার পর আম্মু এটা হুজুরের সাথে ডিসকাস করলো। হুজুর এটার কোনো এক্সপ্লেনেশন না দিয়ে বললেন নামাজ পড়তে, বাসা থেকে বের হওয়ার আগে প্রতিদিন সূরা পড়ে বের হতে, এবং একটু কেয়ারফুল থাকতে। পুরো ব্যাপারটাই অনেক কনফিউজিং ছিল আমার কাছে। তবে এই নেইলস গুলো আমার কোনো ক্ষতি করেনি,
কিন্তু দুইটা জিনিস আমি নোটিস করতে পারলাম। এগুলো পাওয়ার পর থেকে আমার হেলথে প্রবলেম হওয়া শুরু করলো এবং আমি অনেক বেশি ওয়েট লস করলাম। এবং নেলস গুলো দেখে কেন জানি আমার এমন মনে হতো যে এগুলো আমার লাইফের সাথে জড়িত এবং এগুলো লুজ করলে বা এগুলো হারিয়ে যাওয়া মানে আমার লাইফও আস্তে আস্তে হারিয়ে যাওয়া এবং আমি শেষ হয়ে যাব। হয়তোবা অনেকেই এটা শুনে হাসবেন, তবে আমার তখন এটাই মনে হতো। আমার ফ্রেন্ড বলল এটা ব্ল্যাক ম্যাজিক একটা পার্ট হতে পারে, কিন্তু আমি কখনো ওভাবে চিন্তা করিনি। অনেক দিন কেটে গেল। আজকে সকালে আর একটা আয়রন নেল পেলাম আমার বুকশেলফে, এবং বুকশেলফে তাই আজকে ইমেলটা করলাম। আমি জানতে চাই এটার কি মিনিং হতে পারে। লিসনার্সরা কেউ যদি এটার মিনিং জেনে থাকেন প্লিজ আমাকে বলবেন এটা কি মিন করতে পারে, কারণ এতটুকু আমি শিওর যে এই নেলস গুলো আমার রুমের কোনো কিছু থেকে, কোনো বস্তু থেকে আসছে না। থ্যাংক ইউ, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের কাছে আসলে সিরিয়াসলি জানতে চাই যে প্রবলেমটা কি। আপনারা কি জানেন নাকি? যদি জানেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন আমাদেরকে এর সমাধান। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে ঘটনা শুনবো। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং তারপর আপনি প্লিজ একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল আহমেদ, জি এসেছি ধানমন্ডি থেকে। জি তো আমি বেসিক্যালি যে ঘটনাটি শেয়ার করব এটা আমার টাঙ্গাইলের একটি ঘটনা, একটি হাইওয়ে রুট এবং একটি স্কুলকে নিয়ে। জি তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি শুরু হয় 2001 সাল থেকে। তার আগে আমি একটু প্রাইমারি স্কুলের বর্ণনাটা দিয়ে নিই। সেটা স্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটার দূরে ছিল এবং আশেপাশে বাড়িঘর তেমন ছিল না বলতেই চলে। সোজা একটা হাইওয়ে রুট ছিল পাশে। তো স্কুলের মধ্যে একটা আম গাছ ও একটা জাম গাছ ছিল, শতবর্ষী পুরাতন, এবং পিছনের সাইডে ছিল 2টি তাল গাছ। তো ঘটনাটি শুরু হয় 2001 সাল থেকে। 2001 সালে ঠিক স্কুলের সামনে সেই হাইওয়ে রুটে একটি পাগলি মারা যায়। তো এলাকাবাসী অনেক খোঁজ খবর নিয়েও তার কোনো পরিচয় জানতে পায়নি বিদায় তাকে মুসলমান ধর্ম অনুযায়ী দাফন কাফন করে এবং আমাদের ওই প্রাইমারি স্কুলের পিছনেই দাফন করা হয়। আচ্ছা, তো ঘটনাটি শুরু হয় তারপর থেকেই, যে বিভিন্ন সময়ে প্রাইমারি স্কুলের ছাদের উপরে কাউকে বসে থাকতে দেখেন চেয়ারে। তারপর মানে রাতের বেলায় হয়তো প্রাইমারি স্কুলের রাস্তায় যে গাছগুলা ছিল সেই গাছগুলা হেলতে দেখে কেউ। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর সে বলে যে এখানে রাস্তাগুলা অনেকগুলা দেখা যায় মাঝে মধ্যে। আসলে ওখানে একটাই রাস্তা ছিল, একটা লম্বা হাইওয়ে রোড ছিল, তাছাড়া কিছু ছিল না। কিন্তু অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে আমি এখানে কি করব, রাস্তা অনেকগুলো দেখছি। তো আসলে বেসিক্যালি তারপর থেকে প্রবলেমগুলো হয় যে আপনারা জানেন যে প্রত্যেকটা স্কুলেই, আমাদের ওই স্কুলে ক্লাস 5 পাস করার পর মিলাদ মাহফিল বা বিদায় অনুষ্ঠান বলতে একটা অনুষ্ঠান হতো। তো 2002 সালে একটা বিদায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটা হওয়ার পর সেদিন আমাদের ওই স্কুলের সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং সাথে সাথে স্পট ডেট একজন মারা যায়। তো বেসিক্যালি যেহেতু হাইওয়ে রোড সেহেতু কেউ বিষয়টা এইভাবে নেয়নি। এখানে অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন মারা যায়, এটাই স্বাভাবিক। তো তার নেক্সট পরের বছর 2003 সালে যখন ঘটনাটি সেম আবার ঘটে, যে বিদায় অনুষ্ঠান ছিল, তখন সেম স্কুলের সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, তখনও একজন মারা যায়। তো তারপর থেকে লোকজন একটু বলা বলি শুরু করলো, যেহেতু এর আগে 2001 সালে একটা পাগলি মারা গেছিল, হয়তো বা তার কারণে অনেকে অনেক কিছু দেখে, হয়তো বা ওইরকম কিছু সামথিং রং। তো নেক্সট যে অনুষ্ঠানটা ছিল সেটা ছিল আমাদের একটা বিদায় অনুষ্ঠান। আমাদের একজন মানে স্যার ছিলেন, উনি বিদায় নিয়ে চলে যাবেন, উনি রিটায়ার্ড করবেন। তো ওই সময়ে রিটায়ার্ড করবেন, তো ইমোশনালির দিক দিয়ে সবাই দেখে অনুষ্ঠানটা ওইদিকে মানে অন্যরকম একটা অবস্থা। যার যার বিদায়ী ভাষণ দিচ্ছেন, এই মুহূর্তে বাইরে রাস্তা থেকে হইচই শোনা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই দৌড়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে আমাদেরই স্কুলেরই একজন স্টুডেন্ট পড়ে আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। তো তাড়াতাড়ি করে তাকে হসপিটালে রেফার করা হলো, কিন্তু দুর্ভাগ্যবশত সে হসপিটালে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেন। তো তখন আসলে বিষয়টা সবাই একটু অন্যভাবে নেয়, যে পরপর 3টে অনুষ্ঠানে স্কুলে হওয়া শুরু হলো, 3টে অনুষ্ঠানের দিনই একজন না একজন কেউ মারা যাচ্ছে। তো তারপর থেকে আসলে এখন পর্যন্ত সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তো কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ভাইয়া ঠিকই হচ্ছে, কিন্তু তখন স্পেসিফিক ভাবে ওই ডেটটাতে ঠিক একজন মারা যেত।
তো সেরকম একটি ঘটনা 2015 সালের মাঝামাঝি সময়ে মাগরিবের নামাজের আগ মুহূর্তে একটা সিএনজি এবং একটা ট্রাকের সংঘর্ষ হয়ে 3 জন মারা যায়। তো 2 জন মহিলা ছিল, একজন পুরুষ লোক ছিল। তো একটা বাড়ির সামনে মারা যায়, স্কুলের কাছাকাছি তখন বাড়ি ছিল না, এখন 2-1টা বাড়ি হয়েছে এখন। তো ওই বাড়ির সামনেই, একদম সামনেই মারা যায়। মারা যাওয়ার পর লাস্টে ওখানে বেশ কিছুক্ষণ থাকে। থাকার পর পুলিশ এসে লাশগুলা নিয়ে যায় থানায়। তো বাড়ির লোকজন ওই দিন রাত থেকে একটু একটু ভয় পাওয়া শুরু করে, যেহেতু কিছুক্ষণ আগে এখানে 3টা মানুষ মারা গেছে, খুবই বিভৎস অবস্থায় মারা গেছে। তো এলাকাবাসী ওই রাস্তাটা একটু ইগনোর করার চেষ্টা করে, অনেক ভয়ে থাকে রাস্তাটা নিয়ে। তো ঘটনা শুরু হয় সেই রাত থেকেই। বাড়ির যে বড় বউ ছিল উনি স্বপ্ন দেখতে পায় যে 3 জন মৃত ব্যক্তি মারা গেছেন, ওনারা তাদের বাড়ির দিকে হাত বাড়িয়ে পানি চাচ্ছেন। সে স্বপ্নটা কাউকে প্রকাশ করে না, যেহেতু বড় বউ, এবং সে এটা ভাবে যে গতকালকে সন্ধ্যায় আমি এরকম এরকম দেখছি, লাশগুলা নিজ চোখে দেখছি, হয়তো বা আমার মনের ভুল, এটা তো কারোর সাথে শেয়ার করে না। দ্বিতীয় রাত্রিতে বাড়ির যে ছোট বউ ছিলেন সেম স্বপ্ন দেখে, তার দিকে বাড়ির দিকে হাত বাড়িয়ে পানি চাচ্ছে। তো তিনি ঘটনাটা হাইড করে না, তিনি তার ভাবির সাথে, মানে বড় বউয়ের সাথে শেয়ার করেন। তো শেয়ার করার পর তিনি তখন প্রকাশ করেন যে সেম স্বপ্নটা গতকালকে রাত্রে আমিও দেখছি। তো তখন তারা ডিসকাস করেন যে সামথিং রং, এটা নিয়ে বসে থাকলে হবে না, তারা কোনো একটা হুজুরের পরামর্শ নেবেন। কিন্তু তারা হয়তো ভুল করেন, বা সেই দিন আর যাওয়া হয় না, কারোর সাথে কথা বলা হয় না। তৃতীয় রাত্রিতে বাড়ির যে বড় ছেলে ছিলেন তিনি বাথরুম করার জন্য বাহিরে বের হয়, রাস্তার ধারে আসেন। তো ওনার প্রয়োজনীয় কাজ ছেড়ে উনি বাড়ির দিকে যাচ্ছেন, হাইওয়ে রাস্তা থেকে নামছেন, ঠিক যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে নামছেন। তো এই মুহূর্তে উনি পিছন থেকে একটি ডাক শুনতে পায়। তিনি ভাবেন হয়তো বা ভুল শুনতেছেন। তো সামনের দিকে আবার আগানোর চেষ্টা করলে সে নেক্সট টাইম সেই একই ডাক শুনতে পায়, এবং পিছন তাকায় যেটা দেখে বা সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যে 3 দিন আগে যে 3টা ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সেই 3টা ব্যক্তি যেভাবে পড়েছিল ঠিক সেইভাবে পড়ে আছে, তার দিকে হাত বাড়িয়ে পানি যাচ্ছে। সে হয়তো ভাবলো যে হয়তো বা তার দেখার ভুল হচ্ছে। সে চোখটা ভালো করে মুছে মাথাটা একটু নাড়াচাড়া দিয়ে সে আবার দেখলো সেম সে একই দৃশ্য, এবং এখন তারা 3 জন বাড়ির দিকে এক স্টেপ আগানো শুরু করছে। তখন সে ভয়ে একটা চিৎকার দিয়ে বাড়ির উঠোনে পড়ে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। তো তার বাড়ির লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে সে রাতে মোটামুটি সুস্থ করে। সকালে তার কাছ থেকে এই ঘটনাগুলি শুনতে পায়। তো তারা সেদিন আর দেরি না করে একটা হুজুরের পরামর্শ নেয়। হুজুর সবকিছু জেনে শুনে যেটা পরামর্শ দেয় ওনাদের, সেটা হচ্ছিল এরকম যে 40 বাড়ি থেকে চাউল উঠাতে হবে এবং কমপক্ষে 40 জন ফকির মিসকিন গরিব দুঃখী এরকম মানুষকে খাওয়াতে হবে, তাহলে হয়তো প্রবলেমটা সলভ হতে পারে। তো তারা তার কথা মতো তার পরের দিনই সেটা অ্যারেঞ্জ করেন, এবং তারপর থেকে আল্লাহর রহমতে তাদের সাথে এরকম কোনো প্রবলেম হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আবারও একটু ফেসবুকে। আমাদের যে পোস্টটা রয়েছে, আপনারা অনেকেই সেই পোস্টটার নিচে কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি যে এমন হচ্ছে ভোরের শিশির লিখেছেন এটা ব্ল্যাক ম্যাজিক। এছাড়াও এমডি মহিবুল ইসলাম রনি আমাদের লিখেছেন ভাইয়া আমার মনে হয় এটা ব্ল্যাক ম্যাজিক। কিবুল হাসান আবার লিখেছেন আই ডোন্ট, আচ্ছা তিনি বলছেন যে তার কাছে কোনো সলিউশনই নাই এটার জন্য, যে কি সলিউশন দিবেন তিনি, এই সলিউশনটাই তার কাছে নাই। এবং অসাধারণ ভয়ের একটা ঘটনা লিখেছেন মিস্টার রমজান, যেটা আমরা ওই যে আরনেল নিয়ে পড়লাম। আশরাফুল আলম শুভ আমাদের লিখেছেন নাইস স্টোরি। এছাড়াও আসিফ খান আমাদের লিখেছেন অনেক ভয় লাগছে, এই আগের ঘটনাটা নিয়েই। এবং আমাদেরকে লিখেছেন যে রাফিদ লিখেছেন আমি 11 বছর আমার বয়স, আপনি এবং ভূত এফএম শুনছি। 11 বছর বয়স আপনি ভূত এফএম শুনছেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ও মাই গড। আমাদেরকে এছাড়াও লিখতে পাচ্ছি যে আমাদেরকে স্ট্রেঞ্জ স্টোরি এটা লিখেছেন সাদমান ইসলাম সাদ। আমার মনে হয় যে রাফিদ রহমান আপনার সবচেয়ে বেশি যেটা করতে হবে, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখেন যে আপনি পড়াশোনার দিকে বেশি মনোযোগ দেন, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। ভূত এফএম আমরা করছি এবং সেই ভূত এফএম সব পরে শুনতে পাবেন এবং ভবিষ্যতেও শুনতে পাবেন। আপনি আপাতত পড়াশোনা ঠিক মতন করেন। আর ফেসবুক, নো ফেসবুক, এখন কোনো ধরনের কোনো ফেসবুক হবে না। 11 বছর বয়স, এখন ফেসবুক কিসের। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে
সেই মেয়েটা লিখেছেন নাইস। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে পলাশ লিখেছেন যে যখন থেকে আচ্ছা ভূত এফএম যাত্রা করেছে তখন থেকে তিনি আমার সাথে আছেন সেটা তিনি বুঝতে চেয়েছেন। তো এই যে একটা ঘটনা আমরা পড়লাম, আমাদের যে প্রথম যে ঘটনাটা আমরা পড়েছিলাম সেই ঘটনা এবং এই যে আয়রন নীল নিয়ে এই ঘটনা, এই দুটো ঘটনা শোনার পরে আপনার কি মনে হয় আসলে? মানে আমি জানি না, সেটা আপনারা লিখে জানাতে পারেন। এবং এই যে মানে বালিশ একটা বাসায় এরকম ধরনের কোনো স্ক্রু নেই বা এরকম ধরনের কোনো আয়রনের কোনো অপশন নেই, বাট এটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং এটা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, এইটাই বা কি ব্যাখ্যা থাকতে পারে? আর স্বপ্নের মধ্যে একজন মানে কেন এসে বলবেন যে ওয়াই ডোন্ট ইউ ডাই, এবং তারপরে আবার কেন হচ্ছে তার গার্লফ্রেন্ড এরকম আকস্মিক ভাবে মারা যাবেন, তিনি আবার যাওয়ার সময় বলে যাবেন আই উইল কাম ব্যাক, এবং তিনিও আবার হচ্ছে আরেকটা মেয়েকে পেয়ে যাবেন যে মেয়েটা হুবহু তার মতন। কি ব্যাপারগুলো খুব এলোমেলো না, জটপাকে যাচ্ছে মাথার মধ্যে, চিন্তা করতে গেলে কিন্তু খুব অন্যরকম লাগে। আমরা বরং একটা কাজ করি, একটা ছোট ব্রেক নিয়ে আসি এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. Night comes alive with Gramin. আসসালামু আলাইকুম। আই উইশ দ্যাট রাসেল ভাই এবং মাসুম ভাই আপনারা দুজনেই খুবই ভালো আছেন। আর রাসেল ভাইয়ের ব্যাপারে কি বলবো, আসলে অ্যাকচুয়ালি যে এখন তো অনেকগুলো রেডিও প্রোগ্রামে ভৌতিক প্রোগ্রামগুলো চলে আসছে, অনেকগুলো ভৌতিক প্রোগ্রাম হইতেছে আজকাল, কিন্তু রাসেল ভাই ইউ আর দ্য ওয়ান হু ক্রিয়েট দিস হরর জোন অ্যাকচুয়ালি। আর আজকে আমি একটা হসপিটালের ঘটনা শেয়ার করবো, অ্যান্ড অবভিয়াসলি আই এম নট গোয়িং টু সে দ্য নেম অফ দ্যাট হসপিটাল অলসো। তো রাসেল ভাই, ঘটনাটা শেয়ার করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যে এই ঘটনাটা শুধুমাত্র আমি একা এক্সপিরিয়েন্স করি নাই, আমার সাথে আমার মা সহ ওই হসপিটালটার সেকেন্ড ফ্লোরে যারা যারা ছিলেন প্রত্যেকটা মানুষের চোখের সামনে ওই ঘটনাগুলো ঘটে। সো রাসেল ভাই, ঘটনায় চলে যাই। আমার মা একটু অসুস্থ থাকার কারণেই আমরা ওই হসপিটালটাতে যাই ওই দিন। তো বেশ অনেক বছর আগের ঘটনা, সো আমার কাছে ডেটটা মনে নেই। তো সময়টা জাস্ট বিকালের শেষের দিকে ছিল, মানে সন্ধ্যা, প্রায় সন্ধ্যা এমন সময় ছিল। তো আমরা অনেকক্ষণ ধরেই সিরিয়ালের জন্য ওয়েট করতেছিলাম। দেন অনেকক্ষণ ধরে ওয়েট করার কারণে আমি জাস্ট একটু বোরিং ফিল করতে থাকি। দেন আমি ওই ফ্লোরটার মধ্যেই এদিক ওদিক হাঁটতেছিলাম। তো একটা সময় আমি হাঁটতে হাঁটতে একদম ফ্লোরের লাস্টের দিকে চলে যাই, লেফট কর্নার একদম লাস্টের দিকে চলে যাই। তো আমি দেখতে পাই যে একটা কেবিন থেকে দুইটা লোক একটা ট্রলি টেনে নিয়ে আসতেছে, আর ট্রলিটার মধ্যে একটা ডেড বডি রাখা, ডেড বডি ঢাকা ছিল কাপড় দিয়ে। তো আমি দেখলাম যে ওনারা ওই ট্রলিটা টেনে নিয়ে এসে একদম ফ্লোরের একদম লাস্টের যে দেয়ালটা, দেয়ালের কর্নারে একটা বড় একটা উইন্ডোর বরাবর নিচে রেখে দিই। তো রেখে দেওয়ার পর ওনারা চলে গেল। দেন ওনারা চলে যাওয়ার পর আমিও ওদিকে আর মুভ করলাম না, আমিও চলে আসলাম। আসার পর আমি জাস্ট আমার মার সাথে জাস্ট এমন টাইপের কথা হয়েছিল যে মা, একটা ডেড বডি দেখে আসলাম, হয়তো বা কিছুক্ষণ আগে মারা গেছে, ফ্যামিলির কাউকে দেখলাম না, জাস্ট এরকম টাইপের, মানে এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না কি কথাগুলো হয়েছে, জাস্ট এরকম টাইপেরই কথা হইতেছিল। এই সময়ের মধ্যেই রাসেল ভাই খুব একটা জোরে একটা শব্দ শুনতে পেলাম। যেহেতু হসপিটাল একটা কোয়াইট প্লেস, ওইখানে যদি মনে করেন টুকটাক একটা শব্দ হয় তাহলে কিন্তু শোনা যায়, আর ওইটা খুব জোরে একটা শব্দ হয়েছে। তো শব্দটা হওয়ার পর রাসেল ভাই, আমার সাথে যারা ছিলেন ওনারাও কিন্তু শব্দটা শুনতে পায়। তো আমরা ভিতরে একটা কিউরিওসিটি ক্রিয়েট হয়, আসলে এরকম শব্দ হইলো কোথা থেকে। দেন আমরা বের হয়ে যখন দেখতে চেষ্টা করি, তখন রাসেল ভাই যে জিনিসটা অবজার্ভ করি যে একদম ওই ডেড বডিটা যে কর্নারে রাখা, ওইখানেই একদম একটা ফ্যান, ওই কর্নারের একটা ফ্যান রাসেল ভাই খুব স্লোলি মুভ করতেছে। আর ওই ফ্যানটার যে মানে পাখাগুলো রাসেল ভাই, মানে একটা পাখা নিচের দিকে বাঁকা হয়ে গেছে, একটা পাখা উপরের দিকে বাঁকা হয়ে গেছে, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে ফ্যানটার পাখাগুলো। একদম ফ্যানটা মানে এরকম মনে হচ্ছিল কেউ শক্ত কোনো কিছু দিয়ে ফ্যানটার পাখাগুলোর মধ্যে হিট করছে। তো এই জিনিসটা দেখার পরে অবশ্যই মানে প্রত্যেকটা মানুষের ভিতরে কিউরিওসিটি কাজ করতে থাকে যে আসলে হইলোটা কি। সবাই তো কনফিউশন হয়ে গেছে ওই জায়গার ভিতরে, নিজেদের মধ্যে ডিসকাস করতেছিল যে আসলে কোন রকম কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম দেখলাম না, কোনো কিছু না, হঠাৎ করে এত শব্দ করে ফ্যানটার এরকম অবস্থা হয়ে গেল। দেন এর মাঝখানে 2-3 জন স্টাফ ওনারা ওই জায়গায় যেতেছিল জাস্ট ফাইন্ড আউট করার জন্য যে কি হয়েছে এই জায়গায়। দেন আমাদের সাথে যে লোকগুলো ছিল ওনাদের মাঝখানেও 4-5 জন লোক ওনাদেরকে ফলো করা শুরু করে যে আসলে দেখে আসি কি হয়েছে। দেন আমিও তাদের ফলো করা শুরু করি যে আমিও দেখে আসি কি হয়েছে। দেন আমরা যখন একদম কাছাকাছি চলে যাই, ডিস্টেন্সটা কতটুকু হবে আসলে সামথিং লাইক
4 to 5 মিটার এতটুকুই। তো আমরা আর বেশি কাছে যাই নাই। স্টাফ গুলো ওই জায়গায় যে কর্নারে যে দেখতেছিল আসলে কি হয়েছে, মানে ঘটনাটা কি, কেন এরকমটা হইলো। তো এই সময় মাঝখানে প্রায় 10-15 সেকেন্ডের মধ্যেই রাসেল ভাই যে উইন্ডোটার কথা বলছি আপনাকে, ওই উইন্ডোটার গ্লাস গুলো রাসেল ভাই একদম পুরা ভাঙতেছিল, খুব জোরে জোরে ভাঙতেছিল, একদম ভেঙে ভেঙে গুলো একদম ডেড বডিটার উপরে পড়তেছিল, ফ্লোরের মধ্যে পড়তেছিল, এমনকি এত জোরে ভাঙতেছিল মনে হতেছিল আর একটু হইলে আমাদের শরীরের উপরে চলে আসবে। এই জিনিসটা হঠাৎ করে হওয়ার কারণে আর এত জোরে জোরে গ্লাসগুলো শব্দ করে ভাঙতেছিল রাসেল ভাই, মানে আমি ওই জায়গায় স্টাক হয়ে গেছি আসলে, যে ঘটনাটা কি, এটা কি হইতেছে, কেন গ্লাসগুলো হঠাৎ করে এরকম করে ভাঙতেছে, জাস্ট ওই জায়গাটাতে এরকম অবস্থা। আমি আমার খেয়াল নাই এখন যে মানে আমাদের সাথে যারা ছিল তারা কি করছে, আমার এখন সত্যি অর্থে আমার জানা নাই। আমি রাসেল ভাই মানে মানে বলতে পারবো না, আমি জাস্ট ঠান্ডাড হয়ে গেছি ওই জায়গায়। আমি মানে এরকম একটা অবস্থা দেন আমি হয়তো মানে নিতে পারতেছিলাম না আসলে। আমি পেছনের দিকে যে দৌড় দিয়ে আসবো ওই শক্তিটাও মনে হয়, ওই সেন্সটা আমার মাথায় কাজ করতেছিল না। দেন আমি যখন দেখি যে না গ্লাসগুলো আমার উপরে পড়বে এরকম অবস্থা, দেন আমি পিছনের দিকে দৌড় দিয়ে ব্যাক করি। তো দৌড় দিয়ে আসার পর আমি যখন একদম আমার মার কাছে চলে আসি, তো আমার মা একদম আমার হাত ধরে ফেলে। আর আমি ওই সময় আমার মার ফেসটা আমি এক্সপ্লেন করতে পারবো না, ওনার চোখগুলো এত বড় বড় হয়ে গেছিল, উনি দেখতেছিল আসলে হইতেছে কি। সবাই এত আতঙ্কিত হয়ে গেছিল ওই জায়গায় যে মানুষগুলো ছিল। আর 2-3 জন মহিলা ছিল, ওনারা তো মনে হয় চিৎকার শুরু করে দিয়েছে আসলে, মানে কে কোথায় কোন দিকে চলে যাবে এরকম একটা অবস্থা। দেন আমার মা আমাকে টেনে নিয়ে হসপিটালে মানে বের হওয়ার জন্য চেষ্টা করে। যখন আমরা আর কি পিছনের দিকে ব্যাক করি, ওই সময় রাসেল ভাই আরেকটা শব্দ শুনতে পাই, যে মানে কি বলবো, শব্দটা জাস্ট এমন ছিল, এমন টাইপের একটা শব্দটা শোনার পর রাসেল ভাই যখন পিছনের দিকে তাকাই, রাসেল ভাই যে জিনিসটা দেখি, ওই ট্রলিটা যেখানে ডেড বডিটা রাখা, ওই ট্রলিটা এত জোরে ভাইব্রেশন করতেছে, মনে হইতেছে ওই ট্রলিটা থেকে লাশটা পড়ে যাবে একদম ফ্লোরের মধ্যে, এমন একটা অবস্থা। খুব দ্রুত, এত দ্রুত ভাইব্রেশন করতেছে। কিন্তু রাসেল ভাই একদম অনেস্টলি আমি আপনাকে বলতেছি, ওই এরিয়াটা সম্পূর্ণ ভিজিবল ছিল, ওইখানে লাইট ছিল, কিন্তু এই যে এত কিছু হইতেছে, কেন হইতেছে, এই সবকিছু দেখতেছি, যা যা ঘটতেছে সবকিছু একদম স্পষ্ট দেখতে পেতেছি, কিন্তু কেন ঘটতেছে কেউ কিছু কিন্তু বলতে পারতেছে না। সবাই মানে ওই মানে কি বলবো এখন, আমার আসলে এখনো আমি যেটা ফিল করতেছি, আমি এখনো অনেক বেশি এক্সাইটেড যে আসলে আমি কি দেখলাম, আসলেও কি এই জিনিসগুলো আমার সামনে ঘটছে কিনা। তো আমার মা আমাকে টেনে নিয়ে বের হয়ে চলে আসে, অবশ্যই সে নিতে পারতেছিল না এই ঘটনাগুলো। রাসেল ভাই যখন আমরা বের হয়ে চলে আসি, আমার মার সাথে আমার তখনও এই জিনিসটা ডিসকাস হতেছিল, আসলেও কি এই ঘটনাগুলো ঘটছে। আমার মাকে আমি বলতেছিলাম, তুমি কি যে ওই ট্রলিটা যে কাঁপতেছিল ওইটা দেখছো, তুমি কি ওই যে গ্লাসগুলো ভাঙা দেখছো। আমি 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 জাস্ট এইটা ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করতেছিলাম যে সত্যি কি এই ঘটনাগুলো ঘটছে কিনা। আমি অনেকদিন পর্যন্ত আসলে রাসেল ভাই এই জিনিসগুলো বিলিভ করতে পারিনি যে আমার চোখের সামনেই ঘটছে এই জিনিস। দেন অনেকদিন পর্যন্ত আমার ভিতরে একটা প্রশ্ন কাজ করতে থাকে, এরপরে কি হয়েছে। যেহেতু আমি ওই সময় চলে আসি, দেন আমি আমার ফ্রেন্ডদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করতে, আমার ফ্রেন্ডরা ফার্স্টের দিকে বিলিভ করতে চেষ্টা করে না। দেন একদিন কলেজ থেকে ব্যাক করার সময় আমার ফ্রেন্ডদের বলি যে চলো আসলে দেখে আসি আসলে যে পরবর্তীতে কি হয়। দেন আমরা যাই, আমি 2-3 জন ফ্রেন্ড আমরা যাই। যাওয়ার পর অনেক স্টাফ ছিল, একজাক্ট ওই ফ্লোরটাতেই যাই। যাওয়ার পর অনেকের কাছে জিজ্ঞেস করি, নার্স যারা ছিলেন ওনাদের কাছে জিজ্ঞেস করি যে আসলে এরপরে কি হয়েছে। কিন্তু রাসেল ভাই তারা এমন একটা অ্যাক্ট করতেছিল যে তারা আসলে জানেই না কি হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেই নেই। মেবি তারা হসপিটালটা রেপুটেশন রক্ষার জন্য এরকমটা করতেছিল, এন্ড অবভিয়াসলি দ্যাট ইজ দেয়ার জব। তো রাসেল ভাই আমি এরপরে আর ফাইন্ড আউট করতে পারি না যে আসলে শেষটা কোথায় ছিল, কিভাবে শেষ হয়েছে বা কিভাবে তারা এটা সলভ করছে এই প্রবলেম গুলা। কিন্তু রাসেল ভাই আমি যে ঘটনাগুলো বললাম একদম 100% সত্য ঘটনা, আর আমি জানি না যে কিসের কারণে এগুলো হয়েছে। তো থ্যাঙ্কস টু অল লিসেনার্স, আর দোয়া করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভূত Night. Live. Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সব সময় রেডিও 48.0 FM। আমি রাস্তা হচ্ছে সাথে তখন যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথাটি হচ্ছে এরকম যে বলতে গিয়ে বলতে পারলাম না। সেটা হচ্ছে এরকম যে আমরা কিছুক্ষণের জন্য এখন আবারও SMS প্যানেলটা ওপেন করছি, মেসেজ প্যানেলটা ওপেন করছি, ফেসবুকে মেসেজের অপশন দিচ্ছি যারা দেশের বাইরে আছেন তাদের জন্য। এবং আপনারা এখন পাঠাতে পারেন আমাদেরকে আপনাদের কথা এবং আপনাদের লেখা। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমি দেশে যারা আছেন তাদের অনেক 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 কিছু পড়েছি, এখন একটু প্লিজ সময় দিবেন, যারা দেশের বাইরে আছেন তাদেরকে সুযোগ দিবেন। আপনারা ভূত FM@radio40.fm এই অ্যাড্রেসে এসে আমাদেরকে সরাসরি
এবং এই মেসেজে আপনারা যা লিখবেন সেটা আমরা ইনশাল্লাহ পড়ে শোনাবো। আপনাদের আজকে যে ঘটনা, সেই ঘটনা কেমন লাগছে, কোন ঘটনা নিয়ে কি মতামত, সবকিছুই আপনারা লিখতে পারেন। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, অর্থাৎ প্রথম অতিথির কাছে আরো একবার যাব এবং তার একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা আমি একবার একটু শুনতে চাই। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। হাই, আমি ওসমান বলছিলাম। আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং জি। থেকে। তো এই ঘটনাটা বেসিক্যালি এটা আমার কাজিনের সাথে হয়েছিল। উনি তখন রাশিয়ার মস্কোতে ওনার ব্যাচেলর ডিগ্রি করছিলেন। তো উনি যখন ফার্স্ট টাইম রাশিয়াতে যায়, উনি ওনার কিছু ফ্রেন্ড সার্কেল তারা একটা অ্যাপার্টমেন্টে তারা রেন্ট হিসেবে ভাড়া নিয়েছিলেন। তো অ্যাপার্টমেন্টটা, বিল্ডিংটা একটু আমি বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে একটা দোতলা 2 স্টোর বিল্ডিং ছিল। ওনারা ছিলেন ফার্স্ট ফ্লোরে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকতেন হচ্ছে তাদের ল্যান্ডলর্ড, এক বৃদ্ধ এক বয়স্ক মহিলা থাকতেন। তো যেটা হচ্ছে, অ্যাজ এ ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ গুড টু গো, সবকিছু ভালো চলছিল, মানে কোনো ধরনের কোনো অস্বাভাবিক কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস ছিল না। কিন্তু কিছুদিন যাওয়ার পর তার কিছু জিনিস নোটিস করলেন। যেমন দেখা গেছিল যে আমার কাজিন তার ফুড রেডি করেছেন, খাবার রান্না করে রেখে গিয়েছেন, যে হয়তো চিন্তা করেছেন তার ক্যাম্পাস থেকে এসে সে খাবার খাবে, কারণ বেসিক্যালি প্রত্যেকেই ওখানে সবার কাজগুলি ইন্ডিভিজুয়ালি করেন, যেহেতু একটা বিদেশি বাড়িতে তারা থাকতেন। তো উনি এসে দেখছেন যে ওনার খাবারটা মিসিং, আবার থালা বাসনগুলি আবার ঠিক মতো মানে ডিশ ওয়াশিং করে আবার র্যাকের মধ্যে রাখা। আবার দেখা যাচ্ছে যে তার শার্টটা এক রুম থেকে আরেক রুমে মুভ মানে চলে গেছে, যেটা হচ্ছে যে হয়তো চিন্তা করছে হয়তো আমার ফ্রেন্ড হয়তো পড়েছেন। আবার দেখা যাচ্ছে যে একটা স্পেস থেকে আরেকটা জায়গায় ফার্নিচারটা মুভ হচ্ছে, which was really unexpected. তো প্রথম 4-5 দিন 10 দিন জিনিসটা they were taking it very normally, যে হয়তো বা ফ্রেন্ডরা ফান করছেন বা একজন আরেকজনটা খেয়ে ফেলছেন। এটা মানে তার জিনিসটা সিরিয়াসলি কেউই নিচ্ছিল না। তার 5টা ফ্রেন্ড একসাথে ওই ফ্ল্যাটে থাকতেন, স্টে করেছিলেন। তো পরবর্তীতে বুঝতে পারলেন যে না, ইট ওয়াজ নট এনিমোর, ইট ওয়াজ এ নর্মাল থিংস, ইট ইজ ডেফিনেটলি অ্যাবনর্মাল, লাইক এ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। দেন দে ওয়ার ডিসকাস উইথ দেয়ার লাইক ফ্রেন্ডস যে আসলে কি হচ্ছে, মানে তোমরা কেন এরকম হচ্ছে যে তুমি আমার খাবার নিয়ে খেয়ে ফেলছো, বা কেন তুমি আমার জামাটা এক জায়গা থেকে সরাচ্ছ, বা কেন ফার্নিচারটা এক জায়গা থেকে সরছে। কারণ এটা তো আসলে একদিন দুদিন ফান হতে পারে, বাট রেগুলার ডেজ তো হতে পারে না। মানে তারপরে বললো যে না, আসলে তো আমি করিনি। প্রত্যেকে বলছে যে মানে একজন একজনকে ব্লেমিং করার চেষ্টা করছে। পরবর্তীতে বুঝতে পারলো যে না, এটা আসলে তারা করেনি, এটা বেসিক্যালি মানে কোন একটা অ্যাবনর্মাল ফোর্স কিছু একটা ঘটছে। তো যাই হোক, তারা তারপরেও জিনিসটা মানে পোস্টবন ছিল না। তারা চিন্তা করছিল যে না, আসলে কি হতে পারে, বাট মানে ওইভাবে করে এখন রিয়েলাইজেশনের মধ্যে আসেনি। এবং ঠিক যেই দিন তারা ডিসকাশনে বসলো, ঠিক ইন দ্যাট নাইট, সেই রাতের বেলায় আমার কাজিন স্পেশালি উনি লক্ষ্য করলেন যে ওনার উনি যেই ঘরটায় উনি যে রুমটা ছিলেন, ওই রুমের যে উইন্ডোটা আছে, মানে উইন্ডোর যে গ্লাসটায় উনি একটা কাইন্ড অফ শ্যাডো দেখছেন। মানে দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট টাইপ অফ শ্যাডো, এবং কেমন মানে কাইন্ড অফ একটা সাদা, একটা হোয়াইট, একটা মানে চলে গেছে, একটা সাদা রং, একটা ওখানে কালার এখানে আসলে মিশ্রিত আছে। মানে হি ওয়াজ ভেরি শক যে আসলে এই ধরনের শ্যাডো সে তো কখনো দেখেনি, যে কদিন সে অ্যাপার্টমেন্টে ছিল, প্রায় 10-12 দিন অলরেডি ইটস বিন ওভার। এটা একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস তারা সবাই নোটিস করেছে যে হঠাৎ করে মানে যেটা রাত্রেবেলা আমরা অনেক সময় মিড নাইটে যেটা অনেক সময় আমরা পাই, যেটা একটু নির্জন এলাকায়, যে আপনি হয়তো বা খেকশিয়ালের যেটা ডাক বা একটা কুকুরের ডাক, যেটা শুনলে কেমন একটা ভয়ঙ্কর একটা মানে একটা শকিং একটা ডাক, যেটা আমরা অনেক সময় প্যারানর্মালি যে আমরা নয়েজ মানে গর্জন যেটা ওকে বলে যখন পাই। কারণ বেসিক্যালি এটা একটা মানে ইট ওয়াজ টোটালি এটা সিটি বেসড এরিয়া। ওরকম একটা জায়গায় আসলে কুকুর বা শিয়াল আসার মতো কোনো প্রশ্নই আসে না। তো এখানে এরকম সাউন্ডটা কেন আসবে, এটা একটা প্রশ্ন তাদের মধ্যে আরো রেজ করলো। তখন তারা বুঝতে পারলো যে না, আসলে ঘটনাটা খুব ডেপথটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট একটা ব্যাপার, খুব কঠিন একটা ব্যাপার, যে এটা আসলে তাদের কিভাবে তারা রিকভারি করবে বা কিভাবে তারা এটা সলিউশনে চলে আসবে। এবং ইনস্ট্যান্ট পরদিন সকালবেলা তারা ওই ল্যান্ডলর্ড যে মহিলা, শি ওয়াজ লাইক অ্যারাউন্ড 90 to 95 ইয়ার্স ওল্ড, রাশিয়ান মহিলা ছিলেন, তার সাথে বসে ঘটনা শেয়ার করলেন যে আসলে কি হচ্ছে, মানে তোমার বাড়িতে আসার পরই আমরা কিছু অ্যাবনর্মাল, কিছু প্যারানর্মাল কিছু জিনিস আমরা ফেস করছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। আমার খাবার হয়তো বা কেউ খাচ্ছে না, কেউ খেয়ে ফেলছে, আমার ফার্নিচার মুভমেন্ট হচ্ছে, আমার ড্রেসটা এক ঘর থেকে যে মুভ হচ্ছে, তুমি এটার কি কোনো ব্যাখ্যা বলতে পারবে কিনা। তখন বললো যে
অ্যান্ড শি ওয়াজ টেলিং দ্য রিয়েল ফ্যাক্ট, যেটা হয়তো বা আমার কাজিন বা তার ফ্রেন্ডরা কখনোই এক্সপেক্ট করে নাই। সে বললো যে আমার নাতি মানে তার গ্র্যান্ডসন, তার ঠিক তারা যেদিন বাসায় উঠেছে তার 2 থেকে 3 মাস আগে সুইসাইড করে ওই ফ্ল্যাটে মারা যায়। এবং সুইসাইড করে মারা যাওয়ার পরে মানে বেসিক্যালি হয়তো বা সে যাকে মানে ভালোবাসতো তার সাথে ব্রেকআপের কারণে এই ঘটনাটা ঘটে। সে বলে যে আমার নাতি মাঝে মধ্যে তোমাদের ফ্ল্যাটে আসে এবং সে তোমাদের একটু জ্বালাতন করে, বাট ডোন্ট ওয়ারি, হি ওয়াজ নট হার্মফুল, তোমাদের কোনো ক্ষতি করবে না, বাট এসে হয়তো বা তোমাদের জিনিসপত্র হয়তো বা সে তার ভালো লাগে, ওখানকার যে অ্যাটমসফিয়ারটা সে ছাড়তে পারে না, এই জন্য ওই মারাজাল থেকে বেরোতে না পারানোর কারণেই আসলে ওখানে বারবার ছুটে আসে। বাট তোমাদের কোনো সে হার্ম করবে না। আর এটা শোনার পরে কাজিন আরো ভয় পেয়ে যায় এবং তার ইনস্ট্যান্ট রাইট ওয়ে তারা ওই বাসা ছেড়ে দেয়। এটাই ছিল রাসেল ভাই আমার মূল ঘটনা। ধন্যবাদ সবাই। মাছ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে কলকাতা থেকে শুভম দাস লিখেছেন, তিনি শুনছেন এবং অনেক হন্টেড প্লেস আছে ওখানে, এখানে ভূত ফিল্মের একটা এপিসোড ডেফিনেটলি আমরা করতে চাই, কলকাতা থেকে আমরা করতে চাই এবং করলে আমরা সবাইকে জানিয়ে আসবো। আমরা জানি যে আপনারা অনেকেই আমাদের এরকম অনেক ভালোবাসেন, সো আমরা ইনশাল্লাহ আসবো। আর আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আসলে আমি মানে আপনাদের কাছে দেশের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে চেয়েছিলাম SMS, বাট মেসেজ চেয়েছিলাম, বাট আমি আসলে আপনাদের মেসেজ গুলো পড়তে পারছি না। ইটস রোলিং লাইক মানে কিরকম মানে এত বেশি দেশের যারা আছেন তারা পাঠাচ্ছেন, যারা আমি আসলে ঠিক করেছি যে আমি এখন আপাতত কোনো মেসেজই পড়বো না। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা পাঠাতে থাকুন, আমি তাহলে পরে পড়বো। এবং আমি অনেক কষ্ট হচ্ছে খুঁজে বের করতে আপনাদের মেসেজ গুলো। আমি একটু আগে দেখলাম USA থেকে একজন পাঠিয়েছেন, বাট এটা চলে গেল। কারণ যারা দেশে আছেন তারা একটু যদি বন্ধ রাখতেন, একটু যদি যারা দেশের বাইরে আছেন তাদেরকে যদি সুযোগ করে দিতেন, কারণ আপনাদের হাতে অনেক অপশন আছে। আপনারা SMS করতে পারেন, আপনারা মানে যে কোনো কিছুতেই মানে তাদের শুধুমাত্র এই যে মেসেজ করে আমাদের সাথে এখন কমিউনিকেট করতে পারেন যারা লাইভ শুনছেন আমাদেরকে। এনিওয়েজ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো একজন ব্যক্তি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, সুতরাং তার সাথে আমরা একটু কথা বলবো এবং আপনার নামটা একটু জানতে চাইবো আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাদের একটু বলেন। আমার নাম সুলতানা বেগম। জি, আমি আসছি মিরপুর, ঢাকা থেকে। আমি মিরপুরের মণিপুরের একটা বাসা মানে ভাড়া নিলাম। এটা 5 তলা বাসা ছিল, এর আমরা নিচতলাটা ভাড়া নিলাম। এখানে 3টা রুমে আমরা থাকতাম। আমরা হাজবেন্ড ওয়াইফ এবং আমার ছেলে ছিল একটা ছোট, ও ক্লাস 2-তে পড়তো। আমরা ওই বাসা যাওয়ার কিছুদিন পরেই, 5-7 দিন পরেই আমাদের সাথে ঘটনা শুরু হয়। আমার হাজবেন্ড ব্যবসা করতো, তো আসতো একটু বেশি রাত করে, কিন্তু আসতো 11:30 পৌনে 12টার ভিতরেই বাসায় ঢুকতো। কিন্তু ওকে খাওয়া দাওয়া করাইতাম এবং মানে আমাদের শুতে যেতে একটু লেট হতোই। তো দেখা যেত কি রাত 12টা হলেই আমাদের বাসার মানে তালা টুসটাস আওয়াজ হচ্ছে, খুলতেছে কেউ, এরকম মনে হতো। আমরা তালার কাছে চলে যেতাম, কিন্তু কোনো লোক দেখতে পেতাম না। আবার কিছুক্ষণ পরে হয়তো এরকম করতো। আমরা মাঝে মাঝে লাইট অফ করে তারপরে দেখতাম যে গেটের পাশে লাইট অফ করে দেখি যে কোনো চোর টোর হবে কিনা, কিন্তু না, কোনো চোর না, মানে কোনো লোক আমরা খুঁজে পাচ্ছি না। তা হতো। পরে ভাবলাম যে হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে। পরে আমরা বাড়িওয়ালাদেরকে জানাইছিলাম, তো ওনারা বললো যে কি জানি, হতে পারে কোনো সমস্যা। এরপরে একদিন আমার হাজবেন্ড এরকম 12:15টার দিকে বাসায় ফিরছে। আমি মানে খাওয়া দাওয়া করে আমরা বসছি আর কি, দুজন কথা বলতেছি। হঠাৎ করে আমার রান্নাঘরে আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? রান্নাঘরে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার রান্নাঘরের উপরে যে সেলফ আছে, সেই সেলফ থেকে আমার মানে আতপ চাল, মানে আমার ভিতরে রাখার পটের ভিতরে, সে পটের ভিতর থেকে আতপ চাল পড়ছে। কিভাবে পড়লো, মানে মুষ্টি ধরে ধরে উপর থেকে যেভাবে ফেলানো হয় ঠিক ওইভাবেই পড়ছে। কেউ নাই না, কেউ সেখানে নাই, কিন্তু আমার চালগুলো ওখান থেকে মানে ঝুরঝুর করে পড়ছে। পরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চালের পটটা ধরে নিচে রাখো। পরে নামায় নিচে যখন রাখা হলো তখন আর মানে পড়ছে না। তো কোনো জায়গায় আমার ইঁদুরও ছিদ্র করে নাই বা মুখটাও খোলা ছিল না, অথচ আমার চালগুলো ঝুরঝুর করে পড়ছিল। মনে হচ্ছিল যে কে যেন হাতে করে উপর থেকে ছাড়ছে, এরকম। এরপরে রাতের বেলা একদিন আমরা শোয়া, আমার ছেলে আমার পাশ থেকে চিৎকার করে উঠছে। আমার ছেলে তখন ছোটই, ক্লাস 2-তে পড়ে। ও হঠাৎ করে চিৎকার করে উঠলো। আমি বললাম কি হয়েছে?
আম্মু দেখো দেখো তোমার পাশে একটা লোক সাদা কাপড় পরা, লাল আর কপালে সিঁদুরের ফোঁটা দেওয়া একটা মহিলা বসে আছে, দেখো না তুমি। আমি বললাম কোথায়, নাই তো। হ্যাঁ, পরে আমি মানে বুঝতে পারলাম যে হয়তো অন্য কোনো সমস্যা। আমি মানে দোয়া দুরূদ পড়ে আয়াতুল কুরসি পড়ে ওকে মানে ফু দিতেছিলাম। হঠাৎ করে আমি মানে একদম শক্ত হয়ে গেছি, মানে আমি আর নড়াচড়া করতে পারছি না। বুঝতে পারছি না যে আমার এরকম কেন হলো। আমি এত চেষ্টা করছি যে আমি মানে একদিক থেকে আরেক দিকে ঘুরে তাকাবো, সে তাকাইতেই পারতেছি না। মানে আমার শরীর এরকম একদম হার্ট হয়ে গেছে। তো কি করবো আমি আর মানে ভয়ও লাগতেছে যে এরকম কেন আমার হচ্ছে। আমি ডেফিনেটলি কখনো মানে এই জিনিসগুলো ভয় করতাম না, কারণ আমার বাবার বাড়িতে আমি একাই থাকছি। আমাদের একদম জঙ্গলের পাশে বাড়ি ছিল, চারিদিকে জঙ্গল ছিল, কিন্তু কখনো আমাদের সাথে এরকম হয়নি। তা আমি মানে অতটা ভাব ফিল করিনি যে না এরকম কেন হবে। কিন্তু আমি একদম হার্ট হয়ে গেছি, মানে নড়াচড়াই করতে পারছি না। হঠাৎ করে মধ্যে আমার হাজবেন্ড আর কি নড়ে উঠছে, নড়ে উঠার পরে মানে আমি আবার স্বাভাবিক হয়ে গেছি। তখন তার সাথে কথাগুলো শেয়ার করলাম যে এই ঘটনা কি। তা বলছে যে ওকে দোয়া করে বিছানার চারিপাশে ফু দিয়ে তারপরে শো, বাস শুইলাম। আর রাতের বেলা আর ওই দিন আর কিছু হয় নাই। কিন্তু আমার এর পরের যে রুমটা, যে আমার যে বড় যে বেডরুমটা, ওইটার এই সাইডে বড় একটা আর কি করিডোর ছিল লম্বা করে। ওখানে ঝুমঝুম 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 নুপুরের আওয়াজ, সে নুপুর পায়ে দিয়ে যাওয়া আসা করতেছে এরকম মনে হচ্ছে। কিন্তু আস্তে আস্তে আমরা যখন ওখানে মানে চুপচাপ হয়ে যাইতাম দুজনেই, কিন্তু কোনো লোক দেখতাম না। কে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটাও বুঝতে পারতাম না। কিন্তু বারান্দার ভিতর দিয়ে দৌড়াচ্ছে বা বারান্দার বাইরে দিয়ে দৌড়াচ্ছে এরকম মনে হচ্ছে, বা নাচতেছে এরকম। হ্যাঁ, এরকম প্রায় দিনই আমাদের মানে রাত্র 12টার পরেই এই সমস্যাগুলি দেখা যেত। তারপরে আর আমাদের টয়লেটের দরজা ঠাস করে একসময় লেগে গেছে এরকম, কিন্তু কোনো লোক নেই, আমরা গেলে আর দেখতে পেতাম না এরকম। পরে আমরা মানে বাড়িওয়ালাদের বারবারই বলি, কিন্তু ওনারা স্বীকার করে না কোনো কিছু, যে ওনাদের এখানে কোনো সমস্যা আছে। আমি পাশের ফ্ল্যাটেও জিজ্ঞেস করলাম, ওরাও বলে যে হ্যাঁ মাঝে মধ্যে না আমাদেরও সমস্যা হয়, কিন্তু আমার ফ্ল্যাটে বেশি। পরে আমি এখানে মণিপুরের বাবা হুজুরের মসজিদ আছে, ওই মসজিদের ওখানে গিয়ে ওই হুজুরের কাছে বললাম যে উনি নাকি খুব বুজুর্গ এক লোক। ওনার কাছে বলার পরে উনি ইয়া করলো, বাট সরাসরি ওনার সাথে দেখা করা যায় না, অন্য লোকের মারফতে গেছি, গিয়ে আর কি বললাম। পরে উনি তাবিজ দিল আর ইয়া দিল, পানি পড়া দিল, কিন্তু তাতেও আমার কোনো ফল সেরকম হচ্ছিল না। মানে একটু কম, মানে বিল্ডিং এর ভিতর কম হচ্ছে, কিন্তু আমার বারান্দা দিয়ে ঠিকই চলাফেরা করতেছে এবং বারান্দার বাইরে দিয়ে এসে দৌড়াদৌড়ি করতেছে। আর মাঝে মধ্যে মানে আমাদেরও সমস্যা হচ্ছে, মানে আমাদের শরীরেও সমস্যা হচ্ছে এরকম। আমার ছেলে হঠাৎ করে একদিন মানে ভয় পেয়ে চিৎকার করছে, আম্মু আম্মু, দিনের বেলা দুপুরে, আম্মু আম্মু দেখো দেখো তোমার নাকটা এত বড় কেন, তুমি দরজা খুলছো কেন, এত জোরে জোরে দরজা খুলছো কেন। আমি একটা মানে ইয়ে দিয়ে, আর ওই যে রান্না করে যে খুঁজছেন ওইটা দিয়ে নাকি আমি ইয়ে করতেছিলাম, দরজা খুব মানে জোরে জোরে খোলার চেষ্টা করতেছিলাম। তখন বললো যে তুমি দরজা খোলার চেষ্টা করতেছো কেন, তোমার নাক এত বড় হয়ে যাচ্ছে কেন। আমরা তখন কিন্তু আমি না, কোনো সাউন্ড নেই, আমার ছেলে যে বলতেছে কিন্তু ওদিক থেকে কোনো সাউন্ড নেই। আর কিছুক্ষণ পরে আমি রান্নাঘর থেকে আসছি, বলে যে আম্মু তুমি এতক্ষণে দরজা এরকম করতেছিলে কেন। আমি কোথায়, আমি তো এখানে ছিলাম না, আমি তো রান্নাঘরে ছিলাম। হ্যাঁ, তোমার মতোই তো একটা লোক দেখলাম আমি এখানে, যে খুব জোরে জোরে সে মানে খুন্তি দিয়ে দরজা খুলতেছে। তো তুমি ছিলে না, তাহলে কে ছিল? যে হয়তো তুমি ঘুমাই পড়ছিল তো, তাই মনে হয় এরকম দেখছো। পরে আমার মামানির কাছে বললাম ঘটনাটা। পরে মামানি ছিল, নানু ছিল, তারা বললো যে যারা আমাদের এক লোক আছে, তাদের কাছ থেকে হয়তো কিছু করলে করা যাবে। পরে তার কাছ থেকে একটা তাবিজ নিলাম, আর হলো সে পানি পড়া দিল। সে আবার একটি জিন ভূত মানে ইটি করতে পারতো আর কি, মানে আনতে পারতো, আবার ধাওয়াইতে পারতো, এগুলো নাকি করতো। তার কাছ থেকে পরে আনার পরে ওই তাবিজটার উপরে আর কি আল্লাহু লেখা ছিল, ওইটা আমরা সাথে নেওয়ার পরে আর আমাদের মানে ফ্ল্যাটের ভিতরে কোনো সমস্যা হতো না, কিন্তু বাইরে দিয়ে বা বারান্দার ভিতর দিয়ে হতোই। ওই মানে যতদিন আমি বিল্ডিং এ ছিলাম ততদিনই মানে মনে হয় যে নাচ গান করতেছে, ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ করে, মানে কেউ না কেউ ওখানে আছে, ওখানে কেউ হয়তো আছে, কিন্তু আমরা গেলে দেখতে পেতাম না, মানে আমাদের চোখের বাইরে নজরে আসতো না আর কি এরকম। পরে আমি 1.5 বছর এই বাসায় ছিলাম, এরপরে আমার মানে খুব ভয় লাগতো যে এরকম কেন হচ্ছে। আবার হাজবেন্ডও সারাদিন বাসায় থাকতো না, ছেলেটা স্কুলে চলে যেত। পরে আমরা ওই বাসা ছেড়ে দিয়ে অন্য বাসায় চলে গেছি। এই হলো আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার সঙ্গে আপনার মেয়ে এসছেন, যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছিলেন। আমরা একটু তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম সানজিদা ইসলাম ম্যাম। কি করেন আপনি?
আমি পড়াশোনা করছি। কোন ক্লাসে? ক্লাস 6 এ। এখন পড়াশোনাটা বেশি করতে হবে আমাদের, সেটা সবচেয়ে বেশি জরুরি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে আসার জন্য। এবং আপনি এখন যার কথা শুনলেন তিনি আমাদের ইনফ্যাক্ট ইমেলটা করেছিলেন, পরে তার ফ্যামিলি মেম্বার তার সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করেছেন। থ্যাংক ইউ। আমরা এর পরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরো একটা ঘটনায় যেতে পারি, তবে তার আগে দেখি যে সিঙ্গাপুর থেকে আমাদের লিখছেন। আই লাভ ভূত এফএম, আজকে প্রথম এখানে এসএমএস করলাম। আমার এখানে এখন রাত 3:13। ওকে, 3:13। সো আপনি আমাদের সাথে অনেক বেশি এনজয় করছেন আশা করছি। জিনিয়া আছেন মিশিগানে, বাট তিনি বরিশালের, এবং তিনি লিখেছেন শুনছি ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে না তেমন একটা, কারণ আমাদের এখানে এখন দুপুর। আমার মনে হয় যে আপনি ঘরটা কোনোভাবে অন্ধকার করে একটু শুনতে পারলে তাও একটু, মানে দুপুর কিভাবে, মানে কেমন করে মানে ভয় লাগবে, ভয় লাগার কোনো কারণ নেই আসলে। আজিজিয়া দোহা কাতার থেকে লিখছেন শুনছি এবং আজ পর্যন্ত সাথে আছি, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আমি জানি যে অনেকেই লিখছেন, কিন্তু সেই সাথে বাংলাদেশে যারা আছেন তাদের মধ্যে অনেকে লিখছেন, তো সবকিছু মানে দুটো এক হয়ে গিয়ে আমাদের খুব ডিফিকাল্ট মানে হচ্ছে ডিফিকাল্টিস, যে এই মানে আমরা সব মেইলগুলো আপনাদের যেগুলো সেগুলো আমরা পড়তে পারছি না। যাই হোক, মানে মেসেজগুলো পড়তে পারছি না। একটা ইমেল পড়তে চাই এই মুহূর্তে, এবং ইমেলটা আমাদের একজন লিসনারই আমাদেরকে পাঠিয়েছেন, এবং তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাইকে আমার সালাম দিবেন। আপনি কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। 2011 থেকে ভূত এফএম শুনি। আমার জীবনে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, অনেকবার অনেক কিছুই দেখেছি, তবে আজ ভূত এফএমে আমার দেখা একটা ভয়ঙ্কর স্বপ্নের কথা বলবো। জানি না কতটা ভয়ের, বাট আমার কাছে খুব ভয় লেগেছিল, এবং যখনই ওই স্বপ্নের কথা মনে আসে তখনই খুব ভয় লাগে। এবং সেই ঘটনাটি হচ্ছে যে প্রায় 6 মাস আগে দেখা একটা স্বপ্নটা এরকম, বলে রাখা ভালো। আমি গাজীপুর শ্রীপুরে থাকি। স্বপ্নে দেখলাম আমি যে কোনো একটা কাজে শ্রীপুরে গিয়েছি, কাজটা শেষে বাসায় ফিরবো, তখন শ্রীপুর বাজারেই ছিলাম। দেখলাম চারিদিকে অন্ধকার, আকাশ কালো হয়ে গেছে, খুব বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আমি বাজার থেকে বের হলাম বাসার উদ্দেশ্যে, এবং বাসার উদ্দেশ্যে হঠাৎই মনে হলো যে সারা বাজারে আর কেউ নেই, আমি একা, দোকানপাট সব বন্ধ। মনে হচ্ছে অনেক বছর যাবত যেন সবকিছু বন্ধ অবস্থায় আছে। আমি রিক্সায় করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাজারের যে স্থানে রিক্সা থাকে সেখানে গেলাম, গিয়ে দেখি সেখানে কোনো রিক্সা নেই, এবং এদিকে আবহাওয়ার অবস্থা খুব খারাপ হতে লাগলো। অনেক বাতাস, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে, আকাশ মেঘে ঢাকা, যদিও সময়টা ছিল দুপুর। আমার কাছে মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে। মোবাইলে দেখলাম ঠিক 2:25 বাজে। রিক্সা না পেয়ে হাঁটা শুরু করলাম আমার বাড়ির রাস্তায়। রাস্তার চারপাশে অনেক গাছ, একটু পর পর বাঁশ বন, বাতাসে সবকিছু ভেঙে পড়ার মতো শব্দ। এদিকে টিপ বৃষ্টি পড়তে শুরু করলো। আমি তাড়াহুড়ো করে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি পেছনে কেউ ডাকলো, আরিফ ভাইয়া একটু দাঁড়াও না প্লিজ। একটা বাচ্চার ভয়েস শুনে আমি মনে একটু সাহস পেলাম, মনে মনে একটু ভয়ই পাচ্ছিলাম। পিছনে তাকাতেই অচেনা একটা ছেলে, 10-12 বছর হবে, কাঁধে স্কুল ব্যাগ। তাকে আমি চিনলাম না। সে অনেক কথাই আমাকে বলল, ভাইয়া কেমন আছেন, কই গেছিলেন। আমি সব উত্তর দিলাম। কিছুক্ষণ পর সে বলল, ভাইয়া আমার বাসায় এসে গেছে, চলি। এই বলে বাম সাইডে বাঁশ বনের দিকে একটা চাপা রাস্তায় সে চলে যাচ্ছে। ঠিক সেই সময় পেছনে শুনতে পেলাম ঝড় তুফানের মতো বিশাল একটা শব্দ। আমি পিছনে 5 সেকেন্ডের মতো তাকিয়ে দেখলাম কিছুই নেই, গাছপালাগুলো আগের মতোই, এবং গাছপালাগুলো আগের মতোই হালকা নড়াচড়া করছে। তাহলে তো শব্দ কিসের? আমার একটু ভয়ই লাগলো, এবং সাথে সাথে ওই ছেলের দিকে তাকালাম, দেখি সে নেই। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই, আর জঙ্গলটা এমন যে হালকা গাছপালার ভেতরে কেউ থাকলে দেখা যাবে, কিন্তু সেই ছেলেটা নেই। আমি একটু ভয় পেলাম, এত তাড়াতাড়ি ছেলেটা কোথায় চলে গেল। চিন্তা করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে আমার বাসায় ফেরার রাস্তায় হাঁটছি। হঠাৎ চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে গেল, এবং আমি
এমন একটা জায়গায় চলে গেলাম যে ওখানকার পরিবেশ আমি বাস্তবে কখনো দেখিনি, এবং আমি আগে কখনো দেখিনি। এটা আমার ছিল ফার্স্ট একটা ব্যাপার। এবং 15 ফিট আমি দেখলাম যে আমার রাস্তাটা হয়ে গেছে 3 ফুটের একটা ইটের পুরাতন শ্যাওলার রাস্তা, যেটা ছিল 15 ফিটের পাকা রাস্তা, এবং সেখানে গাছপালা। এখন রাস্তার দুপাশে পাকা বাড়ি, বাড়িগুলো রাস্তার দিকে মুখ করা, এবং আর দরজাগুলো ছিল খোলা। আমি আর বাড়িগুলো আমাদের দেশের মতো ছিল না, কিছুটা চায়নার বাড়িগুলোর মতো ছিল, এবং সবগুলো রুমের দরজা খোলা, ভেতরে অন্ধকার। মনে হচ্ছে বাড়িগুলো ব্যবহার করা হয় না, কিন্তু আশেপাশে কোনো ব্যবহার করা হয়, কিন্তু আশেপাশে কোনো মানুষজন ছিল না। এখন কেউ থাকে না এমন মনে হচ্ছিল বাড়িগুলোর দিকে তাকালে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা মেয়ে, 8-9 বছর বয়স হবে, বাড়ির রাস্তার দিকে মুখ করে খোলা দরজার সামনে বসে কি যেন চিন্তা করছে। এবং তাকে দেখে মনে হলো, তাকে দেখে, যে মেয়েটার পরনে ছিল হলুদ রঙের একটা ড্রেস। আমি মেয়েটারকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ যেখানে কোনো মানুষ নেই, সেখানে এই মেয়েটা কোত্থেকে এলো। আমি আবহাওয়াটার কোনো পরিবর্তন হয় নাই, তবে বৃষ্টি কমেছে, কিন্তু আকাশে গায়ে আগের মতো মেঘ দেখতে পেলাম। মেয়েটাকে দেখে আমার কেমন মায়া হলো। আমি রাস্তা ধরে সামনে যেতে লাগলাম। কিছু যাওয়ার পর যা দেখলাম, আমার সামনে একটা বাসার সামনে ছোট একটা আম গাছ, এর নিচে কিছু শুকনো পাতা কিছু রাস্তার ওপর কিছু গাছের নিচে পড়ে আছে, এবং আমি সেই পাতাগুলোর পেছনে ফেলে আসা সেই হলুদ ড্রেস পরা মেয়েটি একটি একটি করে সব তার হাতে তুলে নিচ্ছে, আর মনে মনে ফিস ফিস করে কি যেন বলছে। ছোট একটা ঝাড়ু দিয়ে রাস্তার ওপর পড়ে থাকা ময়লাগুলো সাফ করে দিচ্ছে। আমি তাকে দেখে খুব ভয় পেলাম, কারণ আমি পেছনে তাকিয়ে আমি কারণ খুব ভয় পেলাম, কারণ তাকে আমি পিছনে ফেলে এসেছি, সে আবার এখানে এলো কিভাবে। তো আর কবে আচ্ছা, সে এখানে এলো কিভাবে, এবং আসলে কি আমি তাকে দেখবো? কারণ একটাই রাস্তায়। এবার মেয়েটা আমার দিকে তাকালো, তাকে ভয়ানক একটা হাসি দিল। আমি দৌড় দিলাম। একটু যাওয়ার পর দেখলাম রাস্তার শেষ, সামনে আর রাস্তা নেই, দুপাশে বাড়ি, এবং মাঝখানে 10 ফুটের মতো জায়গা, টিন দ্বারা দেয়াল তৈরি করা। রাস্তা আটকানো, তবে দেয়ালের নিচে একটু ফাঁকা জায়গা রয়েছে। তা দেখে আমি একটু শান্তি পেলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, অবশেষে এই ভয়ানক জায়গা থেকে বের হতে পারবো। আমি পেছনে তাকালাম, দেখলাম যে মেয়েটি আমার দিকে খুব আস্তে আস্তে শুয়ে মেয়েটি খুব আস্তে আস্তে, আমি আবারও রিপিট করছি, আস্তে আস্তে শুয়ে হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে এগিয়ে আসার চেষ্টা করছে। মেয়েটা আমার থেকে কিছুটা দূরে ছিল। আমি মাথা নিচু করে মাটিতে শুয়ে ওই দেয়ালের নিচের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমি ভেতরে ঢুকে যা দেখলাম তা কখনো কল্পনাতেও আনতে চাই না। দেখলাম আমার সামনে শত 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 কবর, চোখ যতদূর যায় চারিদিকে, ডানে বামে শুধুমাত্র কবর, কবর আর কবর। আমার ডান পায়ে একটা নতুন কবরের মাঝখানে, আর পায়ের খুব কাছে সেই হলুদ ড্রেস পরা মেয়েটা বসে আছে, আর আমাদেরকে যে অদ্ভুত রকম ভয়ানক শব্দে একটা হাসি হাসছে, যা দেখলে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। সাথে সাথে আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি খুব ভয় পেয়েছিলাম সেই রাতে, আর ঘুমোতে পারি নাই। এত ভয়ানক স্বপ্ন আমি জীবনে আর কখনো দেখতে যাই না। এই ছিল আমার দেখা সব থেকে ভয়ানক স্বপ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রবলেমের জন্য স্টুডিওতে আসতে পারছি না, সম্ভব না, তাই লিখে পাঠালাম। সামনে আরো কিছু ঘটনা পাঠাবো, যেগুলো নিজের সাথে ঘটা। ভূত এফএমের শ্রোতাদের প্রতি রইল অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করছি আপনি সবসময় ভালো থাকবেন এবং ভালো দলেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত এফএম। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি মির্জা সোলাইমান আমাদেরকে SMS করেছেন গাবতলী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এবং আমাকে আচ্ছা, তিনি বলছেন আই হেট ভূত এফএম বিকজ আপনি আমার SMS পড়েন না। বাসার আমাদেরকে SMS করেছেন ত্রিশাল ময়মনসিং থেকে। ফার্স্ট এবং ফোর্থ স্টোরি ওয়াজ আচ্ছা রিয়েলি
অসম তাই লিখেছেন। পিয়াল আমাদের বাগেরহাট থেকে লিখেছেন যে ভূত এফএম লাস্ট 5 years ধরে আমি SMS করছি এভরি ফ্রাইডে, বাট আমি কখন নাকি তার SMS পড়িনি। আচ্ছা, পড়ে ফেললাম পিয়ালের SMS। আমাদেরকে মিজান SMS করেছেন বিনোদপুর রাজশাহী থেকে এবং আমাদেরকে বলছেন যে স্বপ্নের স্টোরিটা নাইস। পূর্ণি ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তার SMS কেন পড়ি না। আমাদেরকে হাসান খান সিলেট থেকে SMS করেছেন আমাদেরকে ময়মনসিং থেকে জান্নাত এবং তিনি লিখেছেন ভয় লাগছে খুব। আমাদেরকে তানজিল সিলেট থেকে SMS করেছেন আমাদেরকে কাশফিয়া। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সুব্রত, এছাড়াও শাহেদ আমাদের SMS করেছেন, সাদিক আমাদের সাথে আছেন এই মুহূর্তে SMS করে জানিয়েছেন। আমাদেরকে আশফাক আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাইফ ধানমন্ডি থেকে, ধানমন্ডি নিউ, এবং তিনি তার মামা সবাই মিলে ভূত এফএম শুনছেন এবং অনেক এনজয় করছেন তাই লিখেছেন। শাহান আমাদের খিলগাঁও থেকে SMS করেছেন। তাসবির ময়মনসিং থেকে SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি আরো অনেকেই। শাহেদ আমাদের শাহেদের SMS আমি পড়েছি যদিও। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রেদওয়ান, এছাড়াও রুমিন আমাদের SMS করেছেন শ্রীমঙ্গল থেকে এবং তিনি বলছেন নিউলি অ্যাডেড ব্যাকগ্রাউন্ড মিউজিক। নো, আমরা তো মানে নতুন কোনো কিছু অ্যাড করিনি, মানে সবকিছু পুরনোই আছে। তিনি বলছেন যে ইটস ভেরি হরিবল, প্রশংসাই করেছিলেন, বাট এখানে কোনো কিছু নতুন নাই। আমাদেরকে দেখতে পাচ্ছি MC হাসিব SMS করেছেন ইমরান এবং জনসন, এছাড়া SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছে তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন এবং একইভাবে আপনাদের স্টোরিও পাঠিয়ে দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। এবং আমাদেরকে SMS করতে হলে তো আপনি নিয়মটি জানেনই। আমাদের ফেসবুক ভিজিট করতে চাইলে ফেসবুক পেজ দুটো আপনি চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি ইমরান, আমি এসেছি বনশ্রী থেকে। আমি আমার সোজা ঘটনায় চলে যাই। জি, এটা হচ্ছে 2008 এর দিকে গিয়েছিলাম আমার একটা রিলেটিভস এর বাসায়, সেটা হচ্ছে নড়াইলের লোহাগড়ায়। জি, আমি সকালবেলা লোহাগড়ে গিয়ে পৌঁছানোর পরে ওখানকার লোকাল কিছু ছেলে পেলের সাথে আমার পরিচয় হয়। তারপরে সারাদিন ওখানে আড্ডা দেওয়ার পরে সন্ধ্যার পরে আমরা নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত। জি, সেটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে আমরা আড্ডা দিতে দিতে রাত আমাদের অনেক রাত হয়ে যায়। ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 1 o'clock। আড্ডা অনেক রাত, আসলে অনেক রাত। জি, 1 o'clock বাজার পরে আমরা দেখছি যে বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই মুহূর্তে আমরা উঠে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো আমরা নদীর পাড় দিয়ে বাসায় ব্যাক করতেছিলাম। এমন অবস্থায় থেকে কাতর চিৎকার করতেছে যে তার কোন সাহায্য দরকার। ঠিক আছে, তো এমত অবস্থায় আমরা সামনে গিয়ে দেখি যে একটা মেয়ে, অর্ধবয়স্ক একজন মহিলা ওখানে নদীর পাড়ে পড়ে আছে। তো তার অর্ধেকটা হচ্ছে মাটির মধ্যে আর অর্ধেকটা হচ্ছে স্যাঁতসেঁতে ভিজে একটা জায়গায়। তো আমরা যেটা করলাম আমরা তার সামনে এগিয়ে গেলাম। আমাদেরই একজন জিজ্ঞাসা করলো যে আপনি এখানে কি করছেন, এত রাত্রে এখানে পড়ে আছেন কেন? তো আমাদের একজন তাকে সাহায্য করতে গেল। তো সাহায্য করতে যাওয়ার পরে ঠিক একই সময় আরেকজন ছেলে ওখানে এসে উপস্থিত হলো। আমরা যাকে চিনি না, একটা ছেলে এসে আমাদেরকে আস্ক করা শুরু করলো যে আপনারা এখানে কি করছেন, আপনারা ওকে কি করেছেন, ও এখানে এইভাবে পড়ে আছে কেন? বাট ইন দ্য মিন টাইম আমরা একটা জিনিস বুঝতে পারলাম না যে ছেলেটা কিন্তু মেয়েটাকে নাম ধরে অ্যাড্রেস করতেছে। আমরা মেয়েটার কাছে আগে এসে পৌঁছাই, ছেলেটা অবশ্যই মেয়েটাকে চিনে যেহেতু নাম ধরে অ্যাড্রেস করতেছে। তো ছেলেটা আমাদেরকে একটু ধমক দিল, বাট মেয়েটা আমাদের কাছে হেল্প চাইলো যে তাকে আমরা যাতে হেল্প করি। বাট
এরকম একটা পরিস্থিতিতে আমাদের ওখানে থাকাটা পসিবল ছিল না, যে ছেলেটা আমাদেরকে চলে যেতে বলতেছে, বাট আমরা যদি এখান থেকে চলে যেতে পারি হয়তো অনেক রাত হয়ে গেছে, একদম নিরিবিলি জায়গা, নদীর পার, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। আমরা খুবই ভয় পাচ্ছিলাম দ্যাট টাইম। তো আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা তিনজনই ওখানে ওই জায়গাটা লিভ করি। আমরা 5-6 মিনিট হাঁটার পরে বলা ভালো যে আমরা যে জায়গাটায় ছিলাম নদীর পার থেকে আমাদের বাসার দূরত্বটা ছিল অলমোস্ট 3 কিলোমিটার হবে। পরবর্তীতে আমরা ওখান থেকে যখন 5-6 মিনিট হেঁটে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, ঠিক সামনের দিকে যাওয়ার পরে দেখি যে ছেলেটা আমাদের সামনে। আমরা খুব দ্রুত হেঁটে যাচ্ছিলাম, ছেলেটা আমাদের সামনে থেকে বিপরীত দিক থেকে সামনে আসলো। আসার পরে ছেলেটা আমাদেরকে বলতেছে যে তোমরা এখনো যাও নাই, তোমরা এখনো কেন যাচ্ছ না, তাড়াতাড়ি তোমরা লিভ করো, ঠিক আছে, তোমাদেরকে তাড়াতাড়ি যেতে বলছি, তোমরা তাড়াতাড়ি যাও। আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম, কি হচ্ছে এইসব আমাদের সাথে, হোয়াটস গোয়িং অন। আমরা খুব এইবার আমরা দৌড়ানোর প্রস্তুতি নিলাম যে না, আমরা এখানে এই পরিস্থিতি আর থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই পালাতে হবে, কারণ বিষয়টা অনেক ভয়ঙ্কর। নদীর পাড়ে একটা ঘটনা ঘটলো, তাদেরকে আমরা ওখানে দেখলাম, এখন এখানে এসে দেখি সে আমাদের সামনে। আমরা তখন দৌড়াচ্ছি মোটামুটি রাত্রেবেলা, তখন 1 o'clock এরকমই হবে। তো দৌড়ানোর পরে সামনে গিয়ে দেখি যেই মেয়েটাকে আমরা নদীর পাড়ে দেখছি ঠিক সেই মেয়েটা আমাদের সামনে। সে আপনার টাইপ অফ গুজো হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে বলতেছে যে আপনার গুজো হয়ে দাঁড়িয়ে আছে, ওর চোখগুলা ঝলসানো, কাদা মাখা শরীর, আর হচ্ছে রক্তাক্ত অবস্থায় সে আমাদের সামনে দাঁড়িয়ে যে বলতেছে যে তোমাদেরকে থাকতে বলছি, আমাকে বাঁচানোর জন্য তোমরা চলে আসছো, তোমরা কেন চলে আসছো আমাকে ছেড়ে। দ্যাট টাইম পরিস্থিতিটা এরকম হয়েছিল যে আসলে সেন্সলেস হয়ে গেছি, স্পেশালি আমি সেন্সলেস হয়ে গেছি, আমার আর কিছুই বলার ছিল না। হ্যাঁ, ওই মুহূর্তটায় পরে আমি ওখানেই লুটে পড়ি, বাট আমি আর কিছুই বলতে পারবো না। আফটার দ্যাট মর্নিং এ আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি দেখি যে আমার রিলেটিভস এর বাসায় আমি শুয়ে আছি বিছানার মধ্যেই। আমি উঠার পরে জিজ্ঞাসা করলাম যে আমাকে রাতের বেলা এখানে কে আনছে, আমি কার সাথে আসছি। পরে বললো যে তুমি একাই আসছো, নিজে নিজে এসে এখানে শুয়ে গেছো। ওকে, আমি আর খুঁজে পেলাম না যে আমি কিভাবে আসলাম ওখানে, কি অ্যাকচুয়ালি ঘটেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি হুমায়ুন ফুয়াদ রহমান আমাদেরকে ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে SMS করে এখানে টেক্সট করেছেন, এবং টেক্সট করে তিনি জানিয়েছেন যে তার কাছে তিনি বলছেন যে এখানে এখন ভোর, বেশ ভয় লাগছে। আমাদেরকে সোহেল ম্যাক্স সেলালা ওমান থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন এত ভয় লাগে কেন। আজাদ আমাদের SMS করেছেন, আজাদ সোহাগ নিউ ইয়র্ক থেকে, এবং তিনি লাইভ শুনছেন ভূত FM, এবং তিনি লং লিভ ভূত FM। দোয়া করবেন ভাই যেন আমরা বহুদূর যেতে পারি, এবং আশা করছি আপনাদের সাথে নিয়ে আমরা সেই বহুদূর যাব। আমরা চট করে একটা ঘটনা শুনে নিই, আমাদের আরো একজন লিসনার আছেন, তার কাছ থেকে নামটা একটু বলবেন প্লিজ, তারপরে আমরা ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি রিমন, আমি এসছি মিরপুর থেকে। তো রাসেল আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে মিরপুর একটা বাসাকে নিয়ে, যে বাসায় আমরা এখন আছি। তো সঙ্গত কারণে বাসার নামটা আমি বলতেছি না। তো যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা হচ্ছে মিরপুরে আমরা যে বাসাটায় উঠি, সে বাসাটা হচ্ছে গিয়ে নতুন ওঠার পরে আমি জানি যে মিলাদ দেওয়া লাগে, তো আমরা মিলাদটা দেই না, বাসায় উঠে যাই। তো বাসায় ওঠার পরে সুন্দর করে মানে যাচ্ছিল কয়েকটা দিন ভালোভাবেই। তো ঘটনাটা শুরু হয় কয়েকদিন পর। তো আমি একদিন রাতে যখন আমার রুমে ছিলাম, তো রাতে যখন ঘুম ভাঙলো, তো আমি উঠবো এমন সময় পানি খাওয়ার জন্য, তো দেখলাম যে ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো আমি মনে করছিলাম যে সেটা হয়তো আমার মা হবে। তো আমি অতটা জিনিসটা মানে আমলে নেই নাই। তো সকালবেলা আম্মুকে বললাম যে আম্মু তুমি কি রাতে আসছিলা নাকি আমার রুমে? তো আম্মু বললো কি না, আমি আসি নাই। তো আমার জিনিসটা কেমন আমি নেই নাই। তো এরকম কিছু ঘটনা দেখা যায় যে আম্মু কোনোদিন রাত্রে উঠলো রান্না করতে, মানে টয়লেটে যাওয়ার জন্য, তো দেখলো যে রান্নাঘরে কোনো একটা মেয়ের অবয়ব। তো দেখলো যে কেউ হয়তো রান্নাঘরে যাচ্ছে বা কিছু বাসন কাসন পড়ে যাচ্ছে।
তো আম্মু জিনিসটা আব্বুকে বলে, তো আব্বু জিনিসটা বললো কি এটা হয়তো কোনো বিড়াল বা কিছু হবে, তুমি জিনিসগুলা এত নিও না ভিতরে। তো আমার একদিন আমার বড় আপু আসে আমাদের বাসায়। তো সে যখন ছিল তার পরের দিন আমার ভাগ্নি ওয়াশরুমে যাবে গোসল করতে যাবে, সে মানে লকটা বন্ধ করে সে গোসল করতেছিল। তো ইন দ্য মিন টাইম অনেক সময় কেটে গেল। তো আমরা সবাই দেখলাম যে মানে সে আসতেছে না। তো আমরা অনেক নক করলাম, ভিতরে দেখলাম যে অনেক ধস্তাধস্তির আওয়াজ। তো আমরা সবাই চিৎকার দিলাম, অনেক ধাক্কাধাক্কি দিলাম, তো ভিতরে কারোর কোনো সাড়া ছিল না। তো আমরা মানে অনেক পাশে থেকে সবাই আসলো। তো আমরা লকটা ভেঙে দেখলাম যে আমার ভাগ্নি ড্রাম ছিল আমার বাথরুমে, তো ড্রামের মধ্যে তার মাথাটা অর্ধেক ডুবানো ছিল। তো আমরা তাকে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। তো এই ঘটনাটা ঘটার পরে আব্বু জিনিসটা একটু মানে আমলে নেয়। তো তিনি তারপর একজন হুজুরকে ডাকে, আমাদের পরিচিত। তো হুজুর আসলো, এসে তিনি বাসার কন্ডিশন দেখে তিনি বললো যে আপনাদের বাসায় সমস্যা আছে, মানে এই বাসাতে যে উঠছেন আপনারা কিছু না জেনে উঠছেন, হয়তো বাসার সমস্যা আছে। তারপর উনি কিছু বাসা বন্ধ করে দিল। তারপর আমরা শুনলাম যে বাড়িওয়ালার কাছ থেকে যে এই বিল্ডিং এ একটা মেয়ে ছিল, তো মেয়ের বাবা মা প্রত্যেকদিন ঝগড়া করতো। তো মেয়েটা এটা সহ্য করতে পারতো না, সে দুইজনকে বুঝাতো, কিন্তু তার বাবা মা এরকম ঝগড়া করতো। কিন্তু তার মা চলে যায় তার বাবাকে ছেড়ে। তারপর মেয়েটার উপর অনেক অত্যাচার করে। তারপর মেয়েটা করলো কি, তার মা নেই, মেয়েটা সুইসাইড করলো। তো এই ঘটনাটাই ফেস ছিল এরকম, যে এখনো আমাদের বাসার মধ্যে এখনো অনেক এরকম অনেক ছোটখাটো ঘটনা দেখা যায়। তো ইভেন আমি যখন একদিন মিররে মানে ওয়াশরুমে যাচ্ছিলাম, যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম, তো দেখলাম যে মিররে একটা মেয়ের ফেস। তো এটা দেখে আমি মানে অবাক হয়ে যায় যে কি ঘটতেছে সব বাসায়। আপনি নিজে দেখেছেন? আপনার নিজের চোখের সামনে? হ্যাঁ, নিজের চোখের সামনে দেখলাম। কোথায় দেখেছেন এটা? বাথরুমে, যে ওয়াশরুমে মানে বাথরুমে মিররে যখন ফ্রেশ হয়ে যখন বের হবো, তো দেখলাম যে মিররে একটা মেয়ে তাকে আছে। এটা আপনার বাসায়? হ্যাঁ, আমাদের বাসায়। এটা আপনার ফ্যামিলি মেম্বার জানে? কাউকে জানিয়েছেন? হ্যাঁ বলছি, বাবাকে বলছি। তো বাবা, ইভেন আমি বললামও যে আমি এই বাসায় থাকবো না, আমি মেসে উঠে যাব, ফ্রেন্ডদের সাথে উঠে যাব। তা বাবা বললো কি ঠিক আছে, দেখি তুমি যাও না, আমি যত তাড়াতাড়ি পারি দেখি একটা কিছু করবো। তো ইভেন এখন এরকম অনেক ঘটনা ফেস হয়ে আমরা সবাই বাসায়, কিন্তু বাবা এগুলো কিছু বলে না, কারণ আমি যদি ভয় পাই। তো এখানে অনেক রকমের ঘটনা এখনো চলতেছে আমাদের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে রাহুল চৌধুরী আমাদের এখানে আছেন, এবং তিনি আছেন দেখতে পাচ্ছি তিনি বলছেন যে ফুর্তি অ্যাপ দিয়ে তিনি শুনছেন, এবং তিনি আছেন দোহা, কাতারে। এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই পাঠাচ্ছেন। সালেহা রহমান, আচ্ছা সালেহা রহমান আছেন হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ থেকে, রাইট? হ্যাঁ, ইউএসএ থেকে, এবং তিনি লিখছেন নিউ ইয়র্ক ইউএসএ, মাই হাজব্যান্ড ইজ ইন ICU লাস্ট ওয়েডনেসডে, মানে হি হ্যাড a road accident, এবং তিনি বলছেন যে প্লিজ প্রে ফর হিম। ডেফিনেটলি আমরা প্রে করছি, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তার মঙ্গল কামনা করি, এবং আশা করছি খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো আছেন অনেকেই যারা এই মুহূর্তেও আমাদেরকে মানে অনবরত মেসেজ পাঠিয়ে যাচ্ছেন, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন। আমি একটু একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, ব্রেকের পরে আবারও ফিরে আসি। তেমন কিছু থাকবে না, আজকের ঘটনাগুলো নিয়ে একটু মোটামুটি রিভিউ করব এবং আপনার সাথে কিছু কথা বলবো। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 100.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে নাজমুল হাসান তোহেন আমাদের সাথে আছেন, তিনি আছেন দোহার থেকে, কাতার থেকে, এবং আমাদের সাথে আরো অনেকেই যেমন হচ্ছে এই মুহূর্তে যোগ দিয়েছেন চোখের পলকে ইমন, তিনি কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন। তো দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং খুব ভালো লাগে যখন কেউ ইউএসএ থেকে, কেউ কানাডা থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ সৌদি আরব থেকে, কেউ কাতার থেকে, যেখান থেকে হোক না কেন আমাদের শোনেন লাইভ এবং আমাদের সঙ্গে থাকেন, তখন খুব ভালো লাগে। আমি জানি যে যারা দেশের বাইরে থাকেন তারা প্রচন্ড ব্যস্ত থাকেন, প্রচন্ড প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান, তারপরে সেই মূল্যবান মুহূর্ত থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য
আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে SMS করেছেন কিরণ রেড থেকে, আজকের এপিসোডে জোস ছিল। লিটন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে হাফ প্রোগ্রাম তিনি মিস করেছেন। তুহিন আমাদেরকে SMS করেছেন এবং তিনি শ্যামলী থেকে আছেন আমাদের সাথে। ফুর্তি মাহাদি আমাদের সাথে আছেন, মাহাদি খান হীরা জাতক সুনামগঞ্জ থেকে। তুহিন আমাদের সঙ্গে রয়েছেন শ্যামলী থেকে। এছাড়াও আমাদের সাথে আছেন শামীম খুলনা থেকে, এমডি মিজানুর রহমান আছেন আমাদের সাথে বিনোদপুর রাজশাহী থেকে, আমাদের সাথে রয়েছেন রাফি আহমেদ ঝিনাইদহ থেকে। এছাড়াও রেদওয়ান বনশ্রী থেকে আমাদের সঙ্গে আছেন, আব্দুর হাসান আমাদের সাথে আছেন পাড়া খুলনা থেকে, ফিরোজ ওয়াবদা খুলনা থেকে, গুড্ডু আমাদের সাথে আছেন এবং আমার কাজিন আহনাফ এবং মা আজ আমার কাজিন আহনাফ এবং আহনাফের মা আজ মারা গেছেন। আহনাফের বয়স 15। আপনার শো থেকে ওকে সান্ত্বনা দেন। আমি জানি না কিভাবে সান্ত্বনা দিতে হয়, তবে আপনার জন্য এবং আপনার মায়ের জন্য অনেক 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 দোয়া করছি। এবং আসলে যিনি মা হারিয়েছেন তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। এটা অনেক মানে যাই হোক, ব্যাপারটা প্রচন্ড রকমের কষ্টের। শামীম আমাদের সাথে SMS করেছেন, টিকাটুলি থেকে আমাদের SMS করেছেন, স্টোরি শেয়ার করবো সিলেটের। আমি সিলেটের এবং আজকে অনেকে লিখছেন যে আমার কাছে অনেক স্টোরি আছে শেয়ার করতে চাই, আমার কাছে অনেক স্টোরি আছে শেয়ার করতে চাই। প্লিজ শেয়ার করুন আমাদের সাথে এবং প্লিজ আমাদেরকে ঘটনা পাঠান। আপনারা তো জানেনই। এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূতfm@radio40.fm, যেখানে আপনি চাইলেই পাঠাতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ভয়ের ঘটনা। এবং সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটা লিখে পাঠাতে হবে। এবং আপনি সেই ঘটনাটা ইমেইল করতে পারেন। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি রেকর্ড করে ফেলতে পারেন। এবং আপনাদের সারা সপ্তাহ জুড়েই কিন্তু আপনাদের যে সমস্ত মানে কি বলবো, যে আপনাদের যে সমস্ত কথা আপনারা ফেসবুকে লেখেন, সেগুলো আমরা খুব আগ্রহ নিয়ে পড়ি এবং অনেক ধরনের সাজেশন আপনারা দেন। যে সাজেশন গুলো আমরা খুবই মানে আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং আমরা সেভাবেই নেই। তো যাই হোক, আজকে হাতে আর সময় নেই, আজকে বিদায় নিতে হবে। এবং আমি যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিই যে আমাদের অ্যাড্রেসটা ভূতfm@radio40.fm। আজকে অনেকক্ষণ ধরে আমরা অনেক ঘটনা শুনলাম এবং জানি না কোন ঘটনাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখনো পর্যন্ত আমার বারবার মনে পড়ে যে সত্যি ঘুমের মধ্যে যদি সত্যি কেউ আপনার পাশে এসে দাঁড়ায়, আর কিছুক্ষণের মধ্যে আপনারা সবাই ঘুমোতে যাবেন। প্রথম স্টোরিতে আবারও ফিরে যায়, যদি সত্যি আপনার ঘুমের মধ্যে কেউ এসে দাঁড়ায় এবং আপনি চোখ বন্ধ করার সাথে সাথে তাকে অনুভব করতে পারেন, কেউ যদি আপনার পাশে দাঁড়িয়ে সত্যিই বলে why don't you die। কিছুক্ষণ পরে আপনি যদি দেখেন যে আপনাদের গ্রেভইয়ার্ডের মধ্যে চলে গেছেন এবং সেই গ্রেভইয়ার্ডে একজন বৃদ্ধ একটা কবর খুঁজছেন, এবং কিছুক্ষণ পরে আপনি যদি দেখেন যে একজন বৃদ্ধ আপনাকে হাত দিয়ে